হয়তো আসবে না। ততক্ষণ পর্যন্ত ভূত এফএমের সাথে আশা করছি আপনি থাকবেন। চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। ডক্টর আলিফের একটা ঘটনা শুনে আসবো আমরা, এবং শুরুই করতে চাই ডক্টর আলিফকে দিয়ে। চলুন ডক্টর আলিফের প্রথম ঘটনায় যাই। আসসালামু আলাইকুম লিসনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যে ঘটনাটি অনেকদিন পরে আসলাম, যে ঘটনাটা আজকে শেয়ার করব, তিনি আমার খুব ক্লোজ ছোট ভাইয়ের একটি বড় ভাই আর কি। জি। তো ঘটনাটা 81-82 দিকে, ঘটনাটা প্রায় অনেকদিন আগের কথা। অনেকদিন আগের। তো মফস্বলে থাকতেন তিনি তখন, এখন ঢাকায় থাকেন, কিন্তু তখন তিনি মফস্বলে থাকতেন। মানে আমি একদমই তার সামনে বসে ঘটনাটা নেই, সে একটু গ্রামের ভাষায় কথা বলে, যেহেতু সে এখানে ডেলিভার দিতে পারবে না। আপনি বলছিলেন যে উনি খুব চমৎকার করে গুছিয়ে খুব সুন্দর করে গুছিয়ে বলে আর কি, খুব সুন্দর করে মানে বলার ডিজাইন, ঘড়ির থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত খুব সুন্দর করে সে খুব সুন্দর করে বলে। তো যেটা হচ্ছিল যে উনি যখন এরকম 81-82 দিকে গ্রাম মানে মফস্বলে ছিলেন আর কি, স্কুলে পড়তেন। তো যে আমি রাসেল ভাই শুরুর দিকে আপনাকে বলেছিলাম যে যারা একটু আল্লাহর পথে মেহনত করেছেন আর কি, তিনি সেই দলের মানুষ আর কি, যে দাঁড়িয়ে ওঠার পর থেকে সে কখনো শেভ করেন না আর কি, এখনো পর্যন্ত সে অবস্থা। মানে সে খুব মানে নামাজি একজন মানুষ আর কি, খুবই পায়াস একজন লোক। তো গ্রামে তখন আসলে এখন তো অনেক মানে ইসলামিক জিনিসপত্র, অনেক ম্যাটেরিয়ালস চলে এসছে সবার হাতে হাতে, মোবাইল ফোন, ইউটিউব। তখন রাসেল ভাই ওই মফস্বল গুলাতে মাহফিল হতো, মাহফিল গুলাই ছিল ভরসা। তো মাহফিলে দাওয়াত পেত যখন লোকজন, পোস্টার পেত, তখন তারা এরকম মাহফিলে মুভ করতো আর কি। তো একটা মাহফিলে একজন পীর আসবেন এরকম কিছু একটা, তো তিনি দাওয়াত পান, পোস্টারে দেখেন, তো তিনি দেখেন যে তার বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে মানে যে মাহফিলটা হবে। তো তিনি বিকাল বেলায় রওনা দিয়ে চলে গেলেন। তখন পায়ে হেঁটেই মোটামুটি যাত্রা করতে হতো আর কি, এত রিক্সাও ওই জায়গায় ছিল না। ঢাকাতেই 82 সালে রিক্সা কয়টা ছিল কে জানে, আমি তো তখন জন্ম হইনি আসলে, যদিও বলতে পারবো না। তো তখন মফস্বলে রিক্সা তো প্রশ্নই ওঠে না। তো তার বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে দুটা বাড়ি ক্রস করে যেতে হইতো। এক একটা বাড়ির থেকে ডিস্টেন্স ছিল প্রায় 3.5 মাইল। মোটামুটি ওই বাড়িগুলোতে বাড়িতে একটা বাড়িতে তার যাওয়া আসা প্রায় ছিল রেগুলার তার বাড়ি থেকে। তো যাই হোক, সেদিন মানে আপনার মাহফিলে চলে যায়। তো মাহফিল শুরু হয় সন্ধ্যার দিকে। আচ্ছা। তো সেটা এক্সটেন্ড করতে করতে রাত প্রায় 3টা বেজে যায়। আচ্ছা। তিনি বললেন যে আমি মাহফিলে প্যান্ডেলের নিচে বসে আছি, এমন সময় খুব ঝড়ো বাতাস, মানে বাতাস সাথে ঠান্ডা, মানে বাতাসের ঠান্ডাতেই বুঝে যাচ্ছিল যে খুব বড় একটা ঝড় আসবে এখন, যে ঝড়টা খুব ভয়ঙ্কর ঝড় হবে, এরকম তার মনে হচ্ছিল যে এখনই সেফ সাইডে চলে যাওয়া দরকার। তো চিন্তা করতে করতে ঝড় চলে এসে পুরা প্যান্ডেল সব উড়িয়ে দিল। একটা মাঠে হচ্ছিল, তো প্যান্ডেলটা উড়ে গেল। উড়ে গিয়ে সে ঠিক কিছু দূরে একটা বিল ছিল, তো বিলের পাশে আপনার এই মাহফিল হলেই দেখা যেত যে ওই মুড়ি মুরকি, তারপরে মুরালি, সব মানে খাওয়া দাওয়ার দোকানপাট বসতো আর কি টুকরিতে। তো সে কি করলো, ওই দোকান থেকে কিছু নিয়ে খেলো, কারণ ওই মাহফিলের যে সিন্নি সেটা দিতে নাকি আপনার ফজরের নামাজের আগে দিবে আর কি, এরকম কিছু একটা শোনা যায়। তো বলে যে এতক্ষণ তো ওয়েট করা যাবে না, প্লাস প্যান্ডেল উঠে গেছে, আমাকে এখন বাড়ির দিকে যেতে হবে। তো সে ডিসিশন নিয়ে ফেলায় তখন যে না, আমি হালকা কিছু খেয়ে রওনা দিয়ে দিব বাড়িতে। 10 মাইল রাস্তা রাসেল ভাই, হেঁটে যাওয়া তো মুখের কথা না, অনেকক্ষণ হেঁটে যেতে হবে। তো সে কিছু জিনিস খেয়ে দিয়ে ওই জায়গা থেকে রওনা দিয়ে দেয়, কারণ ওইখানে তার পরিচিত কেউ ছিল না। যতটুকু বয়ান সে শোনার কথা সে শুনেছে, ওখান থেকে শোনার পরে সে ঘড়িতে দেখলো 3টা 1 বাজে। তখন সিকো ঘড়ি আসছে বাংলাদেশে, মানে বাংলাদেশে না, আমি কখন আসি জানি না, তিনি বলছেন নতুন নতুন সিকো ঘড়ি তার হাতে এসছে আর কি। তো দেখে সে চাপ দিয়ে লাইট জ্বলে এরকম আর কি। তো দেখে সে বললো যে না, 3টা 1 বাজে, আমি এখন রওনা দিব। তো বাড়ির দিকে রওনা দিচ্ছে সে। তো বাড়িটা যেতে গেলে তার ক্ষেতের মাঝখান দিয়ে যে আলগুলো আছে দিক দিয়ে হেঁটে যেতে হবে, কারণ যে রাস্তাটা আছে একটাই রাস্তা, মানে এছাড়া অন্য কোনো রাস্তা নাই। আচ্ছা। মাহফিলটা যে জায়গায় হচ্ছে, তো ক্ষেতের মাঝখান দিয়ে প্রায় আধা ঘন্টার বেশি সময় হাঁটার পরে তিনি একটা বাড়ি দেখতে পেলেন। তো বাতাসের তীব্রতা রাসেল ভাই খুব বেশি বেড়ে যায় ওই মুহূর্তে, প্রচন্ড বাতাস বইতে থাকে। তিনি কি করলেন, একটা বাড়ি দেখতে পেলেন। ওই বাড়িটার কাছে যাওয়ার পরে একটা ঢিবির মতো জায়গা পেলেন, এবং পাশে খড়ের যে স্তূপ, খুব সুন্দর স্তূপ গুলা গ্রামের বাড়িতে দেখা যায়, সেই খড়ের স্তূপ পাশে দেখতে পেলেন। এমন সময় বৃষ্টি নামা শুরু হলো, গুড়ি গুড়ি থেকে প্রচন্ড জোরে বৃষ্টি, মানে মিডিয়াম, এত প্রচন্ড জোরে মানে কি, মানে এক দাঁড়াতেই সে মিনিটের মধ্যে ভিজে গেছে এরকম অবস্থা। তো সে একটা গাছের নিচে দাঁড়ালো, গাছের নিচে কিছুক্ষণ দাঁড়াতেই রাসেল ভাই বিদ্যুৎ চমকাচ্ছে। এমন সময় তার চোখটা পেছনের দিকে, মানে সে পেছনে ফেরার পরপরই দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তিনি একটা লোককে খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে ঠিক পেছনে, তার থেকে 20 ফিট দূরে হবে, হাইয়েস্ট 20 ফিট দূরে হবে। তো তিনি জিজ্ঞেস করলো যে এই বাড়িটা কোনটা,
মানে এর আগেও তো তিনি এই জায়গা দিয়ে প্যাস করেছে যে এই বাড়িটা তিনি আগে দেখেন নাই। তো জিজ্ঞেস করলেন যে এই বাড়িটা আসলে কোন বাড়ি, একবার দুইবার জিজ্ঞেস করলো, কিন্তু ওই লোকটা কোনো অ্যান্সারও নাই, ওই জায়গা থেকে সে নড়ছেও না, এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে ওখানে যদি ওকে কেউ ধাক্কা দিয়েও ফেলে দেয় উনি ওই জায়গায় পড়ে থাকবে, মানে কোনো কথা বলবে এরকম। কিছুক্ষণ জিজ্ঞেস করলো, প্রায় 4-5 বার জিজ্ঞেস করার পরও কোনো অ্যান্সার না পাওয়ার পরে উনি টিভিতে দেখলেন যে মেঘ মানে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব খুব বিদ্যুৎ চমকাচ্ছে। ওই জায়গাটা তার কাছে মনে হয় যে না, এই জায়গায় থাকলেও রিস্কি, কারণ ক্ষেতের মাঝখানে প্রচুর মানুষের বিদ্যুৎ চমকে মরে যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। তো বললেন যে না, আমি এখন এই জায়গায় নিজে নিজে চিন্তা করলেন এই জায়গায় না বাড়ির ভিতরে ঢুকে একটা আশ্রয় তো পাবো, কারণ এখন রাত্রে 3:35 উপরে বাজে, 3:30 উপরে বাজে, এত রাতে আমি কি করব। উনি চিন্তা করলেন যে ঘরের ভিতরে ওই বাড়ির ভিতরে ঢুকে যাবে। তো গাছপালা ক্রস করে একটা আমড়া গাছ ছিল নাকি, একটা আম গাছ ক্রস করে বাড়ির ভিতরে ঢুকে যায়। একটু উঁচু, বাড়িটা একটু উঁচু আর কি। তারপরে ওই বাড়ির দিকে ঢুকতে হাতের বাম পাশে, ঘরটা পশ্চিম দিকে ছিল, তো ঢুকতেই সেই বাড়ির নিচে আপনার ঘরের বাইরের যে বারান্দার মতো থাকে না, টিনের চালা দিয়ে বারান্দার মতো বসার লোক বসার জায়গাটা আর কি, সেই জায়গায় সে একটু আশ্রয় দেয়, গুটিসুটি হয়ে বসে, কারণ সে ভিজে একদম ভিজে শেষ হয়ে গেছিল, পায়ে কাদা টাদা লেগে আছে। তো কিছুক্ষণ থাকার পর তিনি খুব ভয়ে ছিল। রাসেল ভাই আপনাকে বলি, আসলে এই লোকটা খুব সাহসী ছিল, মানে ওই এলাকার মধ্যে তিনি অনেক সাহসী ছিল। যে কোনো কাজ, যে কোনো কিছু কেউ জিজ্ঞেস করার আগে বা কেউ হুকুম দেওয়ার সাথে সাথে সে করে দিত কাজটা। তো সেই মানুষ এখানে যে ভয় পাচ্ছে যে আসলে কি নাকি জিজ্ঞেস করবে, কি নাকি মানুষ মনে করে এই জায়গায় চুপচাপ বসে থাকি, যদি জিজ্ঞেস করে তাহলে বলবো যে আমি অমুক বাড়ির লোক, মাহফিলে আসছিলাম, বৃষ্টির কারণে এখানে আশ্রয় নিয়েছি, কেমন চোরের মতো লাগছে তার নিজেকে। এমন সময় তিনি দেখলেন যে দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে, যে ঘরের মধ্যে সে বসে আশ্রয় নিলেন সেই জায়গায় ঘরের দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে। একটা ফাঁকে ওই বাতাসে বাড়ি খাওয়ার পর বাড়ি খাওয়ার সাথে সাথে যে হালকা ফাঁকা দেখা যাচ্ছিল, তাতে দেখা যাচ্ছে একটা কপি ভেতরে জ্বলছে। কি জানি মনে করে তিনি ঘরের ভেতরে ঢুকলেন, ঘরের দরজাটা আস্তে করে খুললেন। চাচ্ছিলেন যে যেহেতু ঘরের দরজা বাড়ি খাচ্ছে, হয়তোবা ঘরে কেউ নাই অথবা কেউ আছে জানেন না, তাকে জানানো দরকার বা জাগানো দরকার বা কিছু একটা বলা দরকার। তিনি দরজা খুলতেই দেখলেন একটা বডি বেডের উপরে পড়া, চোখের উপরে একটা বডি পড়া, পটকা গন্ধ, এবং বডিটার অর্ধেক আপনার পচে গেছে আর অর্ধেকটা পচে নাই, এরকম একটা বডি দেখা যাচ্ছে এবং হা করে আছে। মনে হচ্ছে যে এটা মানে এটা মৃত বডিটা তো বুঝাই যাচ্ছে। এইটা দেখার পর রাসেল ভাই উনি ওই জায়গায় আর এক মিনিটও দাঁড়া থাকতে পারে নাই। এত বাতাসের মধ্যে কপিটা নিভে নেয় আর এই ডেড বডিটা পড়ে আছে। সে এক দৌড়ে বাড়ির যায়, বাড়ির আশেপাশে যে ঘরগুলা ছিল সবগুলাতে ঘরে নক করে। একটা ঘরে তালা পায়, বাকি সবগুলা ঘরের দরজা খোলা থাকে, কিন্তু একটা বান্দাও ঘরের ভেতরে পায় না যায়। যে তাহলে এই পুরা বাড়িটা খালি আর এখানে একটা ডেড বডি পড়ে আছে। তিনি ঘর থেকে ওই বাড়ির থেকেই বেরিয়ে আসেন, যে ঢিবিতে আশ্রয় নিয়েছিল সেই ঢিবির দিকে আবার ব্যাক করেন। আচ্ছা, ব্যাক করার পরে তিনি দেখলেন দূরে যে মানুষটা একটু আগে বিদ্যুৎ চমকা ছিল দেখতে পাচ্ছিলেন, সেই মানুষটা ওখানে দাঁড়িয়ে আছে। ওনাকে আবার জিজ্ঞেস করলো যে কি ভাই, এটা কোন বাড়ি? ভেতরে একটা মানুষ পড়ে আছে, ভেতরে একটা ডেড বডি পড়ে আছে, কিন্তু ওই লোকটা থেকে কোনো ধরনের সাউন্ড পেলেন না। হাতের ডান দিকে হঠাৎ করে বাচ্চা খেলছে, এরকম একটা শব্দ আসতে থাকলো, বাচ্চারা খেলছে। বাচ্চাদের সাউন্ড কোথা থেকে আসলো? অবাক দৃষ্টি। তখন সে খুব মানে কান্নারত অবস্থা জিজ্ঞেস করতে, এটা কোন বাড়ি, এটা কার বাড়ি, এটা কোন জায়গা? এটা জিজ্ঞেস করতে ওইখান থেকে একটা বাচ্চাদের ভয়েস আছে তার দিকে যে জানি না। এইটা শোনার পর উনি কি করে যে আর যাই হোক বৃষ্টিতে ভিজি আর যাই হোক আমি একটা দৌড় দিব। ক্ষেতের আইল দিয়ে রাসেল ভাই খুব দৌড়ানো খুব কষ্ট হচ্ছে, কোন আইলের দিয়ে কতটুকু দৌড়ানো যায়, কষ্ট করে দৌড়াইতে পারে। তারপর বৃষ্টি পড়ছে, আইলগুলো তো আপনার পুরো কাদায় হয়ে আছে, মানে পিছলা। তারপরে তিনি যতটুকু পারলেন দৌড়ে গেলেন, বলে যে এই বাড়ির থেকে আরো 3 মাইল পর আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে আবার তার যাওয়া আসা ছিল রেগুলার। ওই বাড়িটার নাম হচ্ছে পাটোয়ারি বাড়ি। তো সে ওই দিকেই মুখ করে, ওই পাটোয়ারি বাড়ির দিকেই মুখ করে সে দৌড় দিল আর কি। প্রায় মনে হচ্ছিল যে 1 মাইল দূর আমি হেঁটে ফেলেছি, মানে দৌড়ালাম, এখন হাঁটা শুরু করলাম, পিছনে বাড়িটা রেখে আসছি। আমি দেখলাম সামনে এই বাড়িটা পাটোয়ারি বাড়ি, আমি চিনে গেছি, মানে সে বলছে যে আমি অনেক দূর সামনে চলে আসছি, এখন আর আমার কোনো রিস্ক নাই। আমি দৌড়াই গিয়া ওই পাটোয়ারি বাড়িতে এক পরিচিত লোক ছিল আর কি, সেই পরিচিত লোকের সাথে দেখা করবে, ঘরে ঢুকবে, তো সে বাড়ির ভিতরে ঢোকার পরে সেই স্ট্রাকচার রাসেল ভাই, একটু আগে যে বাড়িতে সে ঢুকেছিল একই স্ট্রাকচার, সেম স্ট্রাকচার। সে ঘুরে ওই জায়গায় আবার আসছে, আসার পরে সে সেই ঘরটাতেই ঢুকলো, মানে সেই ঘরের সামনেই আসলো যে ঘরের সামনে একটু আগে সে আশ্রয় নিয়েছিল। হ্যাঁ আমি তো এত দূর দৌড়ে আসলাম, আমি কি আবারও একই জায়গায় আসলাম? এটা কিভাবে সম্ভব? আমি তো ওই বাড়ি রেখে সামনের দিকে দৌড় দিছি, আমি আবার এখানে কিভাবে আসলাম? তার কাছে খুব অবাক লাগতে থাকলো, এবং সবচেয়ে বেশি অবাক লাগার সাথে সাথে সে এত দোয়া পড়ছে, এত সূরা পড়ছে, কিন্তু কোনো কিছুতেই তার এই ভয়টা যাচ্ছে না, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এমন হতে পারতো দোয়া পড়ছে সে অজ্ঞান হয়ে গেল, এমন হতে পারতো কোনো বিপদ আসছিল সরে যাচ্ছে বা কিছু, তার কাছে কোনো বিপদও আসছে না, কিন্তু এমন অবস্থা যে তিনি এটা থেকে মানে মুভও করতে পারছে না, সরতেও পারছে না। সেই ঘরের মধ্যে আবার ঢুকলো, সে চেক করার জন্য ঢুকলো যে এটা কি সেই একই ঘর কি। সে ঘরে ঢুকলো, দেখলো যে এবার সেই ডেড বডিটাই মানে চৌকির উপরে পড়ে আছে,
কিন্তু পুরো ডেড বডিটা কাফনের কাপড়ে মুড়ানো, যে বডিটার মাথাটা খালি বের হয়ে আছে, কাফনের মানে লাশের মতো দেখা যাচ্ছে, খালি মাথাটা বের হয়ে আছে। আর ওই কপির আলোতে দেখা গেল যে লোকটার চোখ বন্ধ, কিন্তু উনি বিড় করে একটা কথা বলছে। কথাটা এরকম যে, ভাই আমাকে একটু কবরটা দিয়ে যান, আমার এখানে খুব খারাপ লাগছে, আপনি কবর দিয়ে যায় না। এই কথাটা শোনার পর উনি ওই জায়গা থেকে একদম হুড়মুড় করে বের হয়ে যায়। এই হুড়মুড় করে বের হওয়ার পর তিনি 2-3 বার কাদায় পিছলিয়ে পড়েন। সে আবার সেই ঢিবির কাছে যান, সেই ঢিবির কাছে যে একই জায়গায় একই বাড়িতে আবার ফেরত এসছে, এবং সেই যে বিদ্যুৎ চমকাচ্ছে, রাসেল ভাই আমি আপনাকে বলি, সেই লোকটা আবার ওই জায়গায় দাঁড়িয়ে, সে ওই অবস্থায় দাঁড়িয়ে আছে যেই জায়গায় যে অবস্থায় ছিল। এই অন্ধকারের ভিতরে, এই বৃষ্টিচ্ছন্ন দিনে, মানে রাতের বেলা তার এই জিনিসগুলো সে ফেস করছে। এমন সময় লোকটাকে জিজ্ঞেস করলো, আমি কোন বাড়িতে আসছি, আমি কিভাবে মুক্তি পাবো, কিছু একটা বলেন, আপনি তো কিছু বলতেছেন না। তখন ওই লোকটা বলল যে, আপনি কবর দেওয়া ছাড়া যেতে পারবেন না এই বাড়ি থেকে, কবরটা দিয়ে তারপরে চলে যান। তারপরে সে ঘরে গেল। ওই ডেড বডিটা, তখন আমি একটু জিনিস স্কিপ করে গেছি, ডেড বডিটা তখন বলেছিল যে, কবরটা দিবেন আপনি আমার ঘরের পেছনে, একটা লাঙ্গল রাখা আছে, সেই লাঙ্গলের সাথে একটা কোদাল বাঁধা আছে, কোনো মতে আমাকে মাটিটা দিয়ে যান। এটা সে বারবার বিড় করে বলছিল, কোনো মতে আমাকে মাটি দিয়ে যান। তো উনি বললো যে, এই বৃষ্টির মধ্যে আমি কবর কিভাবে খুঁড়বো। তো যখন তিনি ঘরের পেছনে কবর খুঁড়তে গেল, বলে যে, আমি কোনো মতে সাহস নিয়ে কবর খুঁড়ছি, এবং কবরটা অটোমেটিক খুব সুন্দর করে মাটি উঠে আসতেছে, এবং যে মাটিগুলা পড়তেছে এখানে পানি পর্যন্ত জমতেছে না, এত সুন্দর করে হচ্ছে। গাছের নিচে কবর। আমি মোটামুটি কোনো মতে কবরটা খুঁড়ে ওনাকে হাতে নেই, ডেড বডিটা হাতে নেই। এত হালকা ডেড বডি আমি কখনো, মানে আমি কিভাবে ধরতেছি আমি নিজেও জানি না। একটু আগে দেখলাম এই ডেড বডির উপরে কোনো কাপড় নাই, এখন দেখলাম একটা কাফনের কাপড় চলে আসছে। আমি গিয়ে কোনো মতে ডেড বডিটাকে কবরের ভেতরে কবরস্থ করি, কোনো মতে মাটি চাপাতে আমি বের হয়ে এসে ক্ষেতের মাঝখানে পড়ে যাওয়ার পর আমার আর কিছু মনে নাই। এতটুকু আমার মনে আছে। সকালবেলা যখন ঘুম ভাঙে, কয়টা বাজে সেটা আমি খেয়াল করি নাই। ওই তো ওই ক্ষেতের মাঝখানে গত রাতের বৃষ্টির কারণে ক্ষেতের মধ্যে প্রচুর পানি জমেছিল রাসেল ভাই। তো পানিগুলা আপনার যাদের ক্ষেত তারা মনে হয় পানিটা বের করছে আর কি, আইলের পাশ দিয়ে মাঝখান দিয়ে ক্যানেল করা, তো পানিগুলা বের করছে, পানি বের করার জন্য আস্তে করে মাটি কেটে দিচ্ছে যাতে পানিটা বের হয়ে যায়। তো একটা লোক বলছে, কি ব্যাপার ভাই, রাত্রেবেলা কি মট্টত খাইছিলেন কিনা যে আপনি এরকম ভাবে পড়েছিলেন। তো সে কোনো মতে উঠে মাথা ঘুরাতে থাকে, তার শরীর প্রচন্ড জ্বর এসে যায়। সে জিজ্ঞেস করতে থাকে, এখানে যে বাড়িটা ছিল বাড়িটা কই। উনি ওই বাড়ির থেকে কাছেই একটা ক্ষেতের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে। বলে যে, কোন বাড়ি, এখানে তো কোনো বাড়ি নেই। মানে বলে যে, তাহলে পাটোয়ারি বাড়িটা কত দূরে। বলে পাটোয়ারি বাড়ি থেকে 2.5 মাইল দূরে। তিনি যেখানে আছে সেখান থেকে 2.5 মাইল দূরে যে বাড়িটার কথা তিনি বলছিলেন, যে বাড়িটার উদ্দেশ্যে তিনি রাতে রওনা দিয়েছিলেন, সে যে আবার ব্যাক করবে, যে আমি কবরটা দিল, ওখানে খালি ক্ষেত আর ক্ষেত, অনেক ক্ষেত, ধানের ক্ষেত। তুমি বললো যে, তাহলে আমি রাত্রেবেলা কোন বাড়িতে ঢুকলাম। এরপর থেকে তিনি কখনো রাসেল ভাই রাত্রেবেলা মাহফিলে মুভ করতেন না। কিন্তু উনি যেটা বললো যে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে, ওই যে ডেড বডিটা পড়েছিল, আমার কাছে মনে হচ্ছে যে লোকটাকে আমি বারবার বিদ্যুৎ চমকানো অবস্থায় দেখেছি, এটা সেই লোকটারই হয়তো বা ডেড বডি। হয়তো উনি চেয়েছেন যে আমার ওখানে কবর হওয়া দরকার, কিন্তু কবর হয়েছে যে কবরটা কোথায়। আমি তো সারাটা বাড়ি, মানে যে দেখলাম যেখানে নিশ্চিন্ন কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। ওই পাটোয়ারি বাড়ি ঠিকই আমি বাড়িতে যাওয়ার পর পেয়েছি, আমাকে একটা লোক এগিয়ে দিয়েছে, পাটোয়ারি বাড়ি আমি ঠিকই পেয়েছি রাসেল ভাই। কিন্তু যে বাড়িতে তারা এত রাত্রেবেলা ওই দিন রাতে এত বড় ইনসিডেন্ট ঘটলো, সেই বাড়িটার এটাই ছিল রাসেল ভাই ঘটনা। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু বলি যে, আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা পোস্ট করেছিলাম, বাট এটা আপলোড হয়নি এখনো পর্যন্ত। তো আমরা সেকেন্ড একটা ভিডিওতে যাব। তো আপনারা আমাদের যে ভূত এফএমের যে পেজটা আছে সেই পেজে আপনারা থাকবেন, এবং আপনারা আজকে তো ডেফিনেটলি বুঝে যাবেন যে কোনটা অরিজিনাল পেজ, বিকজ আমরা ওইখান থেকে কিছুক্ষণের মধ্যে যখন ব্রেকে যাব, সেই ব্রেকের সময় আমরা ভিডিওটা করব, এবং আপনারা সবাই আমরা লাইভ ফেসবুকে আসবো। আপনারা যারা কথা বলতে চান তখন কথাও বলতে পারবেন। তো রেডি থাকেন, আমি তার মাঝখানে একটা ঘটনা পড়ে শোনাই আপনাদেরকে। অ্যান্ড আমাদের এইখানে ইন্টারনেটের একটু ঝামেলা ছিল, দ্যাটস ওয়াই আমরা ভিডিওটার মাঝখানে ঝামেলা হয়েছে। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের SMS করছেন, সেই SMS গুলো না আমি এসেই পড়বো। এখন আমি চটপট একটা ঘটনা পড়ে শোনাই আপনাদেরকে। এই ঘটনাটি হচ্ছে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। তো কি সেই ঘটনা পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমার নাম নুসরাত, আমার বাসা রাজশাহীতে। আমি আপনাদের সাথে এখন একটা স্টোরি শেয়ার করব। স্টোরিটা আমার ফ্রেন্ড সাদিকাকে নিয়ে।
আচ্ছা, সাদিকার ঘটনা সম্ভবত আমরা পড়েছিলাম। আমরা সাদিকার ঘটনা তার পরের ঘটনাটি পড়বো। সরি, যে ঘটনাটি শোনাবো আপনাদেরকে, এই ঘটনাটিও অনেক আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আমাদের জানাবেন যে আপনাদের এই ঘটনাগুলো যেগুলো আমরা পড়ে শোনাই আপনাদেরকে কেমন লাগে। তো আমি চলে যাচ্ছি সরাসরি এই ঘটনায়, এবং এই ঘটনাটি যিনি আমাদের পাঠিয়েছেন তিনি লিখছেন, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। শুরুতেই সরি বলছি বাংলাদেশে টাইপ করার জন্য, but I had no other option because আমার যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটা আমার এই পিসিতে সাপোর্ট করছে না, এবং ফর সাম রিজন আমি পাচ্ছি না, যে মানে কেন সেটাও আই ক্যান ফিগার আউট। সো এনিওয়ে, অনেকদিন থেকেই ভাবছিলাম একটা ঘটনা শেয়ার করব, বাট কিছু প্রবলেমের কারণে I couldn't share. I'm Bond. This is my secret name. Studying in একটা ইউনিভার্সিটির নাম তিনি দিয়েছেন, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অ্যান্ড নাও আই এম গোয়িং টু শেয়ার একটা স্টোরি যেটা তার ফ্রেন্ডের, এবং তিনি সেটা বলছেন যে তার ফ্রেন্ড নিষেধ করেছেন তার নামটা বলতে, এবং আশা করি ঘটনাটা সবার ভালো লাগবে। ঘটনাটি ঘটে 2016-র মাঝামাঝি সময়ে ঢাকা সিটির কোনো একটা মেডিকেল কলেজ হসপিটালে আমার ফ্রেন্ডের বাবাকে অ্যাডমিট করা হয়, অ্যান্ড হি হ্যাড হার্ট অ্যাটাক। এবং আমার ফ্রেন্ড সারাদিন অনেক কারণেই বিজি থাকার জন্য রাতের বেলায় থাকার ডিসিশন আমি নেই, অ্যান্ড মেডিকেলে সারাদিনই ওর আদার্স রিলেটিভরা থাকতো। ফার্স্ট ডেতে রাস্তায় থাকার ডিসিশন নেয়। আচ্ছা, সারাদিন বিজি থাকার কারণে ফ্রেন্ডই রাতের বেলায় থাকার ডিসিশন নেয়, এবং সারাটা দিন ওদের রিলেটিভরা থাকতো। ফার্স্ট ডেতে নর্মাল ওয়েতে সবকিছু কাটে। সেকেন্ড ডে থেকে ঘটনাটা শুরু হয়। সে তার বাবার জন্য ফিল্টারের পানি আনতে ওয়ার্ডের বাইরে যায়, যেখানে পানি পাওয়া যাবে সেখানে গিয়ে একটা মেয়ের সাথে দেখা হয় তার। মেয়েটা কিছুটা ডিস্টার্ব ছিল, যা দেখে বুঝে ফেলেছে সে ফুললি আনকনসিয়াস মাইন্ডে ছিল মেয়েটা। এটা দেখে আমার ফ্রেন্ড ঠিক বুঝে উঠতে পারলো না যে কোথাও কথা বলা উচিত কিনা, বিকজ অনেক ওকে দেখে কিছুটা ভালো লেগেছিল তার। আচ্ছা, স্পেলিং এ অনেক ঝামেলা আছে ভাইয়া, এরপর থেকে একটু কেয়ারফুলি লিখবেন। সে ভেবে চিনতে ঠিক করে ফেলার আগেই মেয়েটি পানি নিয়ে চলে যায় ওখান থেকে। এরপর আর কিছু না ভেবে আমার ফ্রেন্ডও পানি নিয়ে রুমে চলে আসে। আসল ঘটনার সূত্রপাত এখানেই। সেই রাতে আমার ফ্রেন্ড স্বপ্নে দেখে সে মেয়েটাকে, এবং সে দেখে অনেক বড় একটা মাঠের মাঝখানে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে এবং ইশারা দিয়ে আমার ফ্রেন্ডকে ডাকছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়, বাট জিনিসটা সেরকম সিরিয়াসলি ভাবে সে নেয় না। ও ভাবে যে হঠাৎ একটা মেয়েকে দেখছে বলে মেবি এরকম হচ্ছে, এন্ড তার ওপরে আবার বাবার এই কন্ডিশন ছিল। নেক্সট মর্নিং এ সে ইউনিভার্সিটিতে যায় এবং তার অ্যাজ ইউজুয়াল রেগুলার অ্যাক্টিভিটিস শেষ করে সন্ধ্যায় এগেইন মেডিকেলে যায়। সে স্টেয়ার দিয়ে অর্থাৎ সিঁড়ি দিয়ে উপরে উঠছিল এবং সেলফোনে সে কথা বলছিল। সাডেনলি সে দেখে যে একজনের সাথে তার দেখা হয়, এবং তাকে দেখেই সে বুঝতে পারে যে লাস্ট ডেতে সেই মেয়েটাই, অর্থাৎ লাস্ট নাইটে সেই মেয়েটাই ছিল সেখানে, এবং সেই মেয়েটাকে সে আবারও দেখছে। হঠাৎ করে এভাবে সামনে পেয়ে কিছুটা হিমশিম খেয়ে গিয়েছিল। সে কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। কিছু বলে ওঠার আগেই মেয়েটা সরি বলে পাশ কাটিয়ে চলে যায়। এরপর আর কোনো উপায় না দেখে আমার ফ্রেন্ডও চলে যায় তার বাবার কেবিনে। সেদিন আর কিছু ঘটেনি ওর সাথে। থার্ড ডেতে যখন সে মেডিকেলে যায়, তখন যেতে যেতেই সে ভেবে নেয় যে সেদিন যদি ওই মেয়েটার সাথে দেখা হয়, দেন সে ডিরেক্টলি কথা বলবে তার সাথে। কেবিনে গিয়ে তার বাবার সাথে কয়েকটা কথা বলার পর সে তার বাবার কয়েকজন ফ্রেন্ড আসলো এবং তাকে দেখতে। তো আমার ফ্রেন্ড তাদেরকে কেবিনে রেখে বের হয়ে আসে, এবং কোথায় যাবে ভেবে পায় না, এবং না ভেবে পেয়ে এক সময় সে কোনো একটা ভাবে ছাদে চলে যায়। টাইমটা ছিল তখন মোরালেস 6:30 থেকে 7টা, গরমের সময়, সামার টাইম, এবং সেই কারণে তখনও ফুললি ডার্ক হয়ে যায়নি চারপাশে। ছাদে গিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করার এক পর্যায়ে সে দেখতে পায় এক কোনায়
ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, সে সামনে গিয়ে কথা বলতে যাবে, তখনই মেয়েটা সরি বলে আবারও আগের দিনের মতোই সে মানে ধাক্কা ধাক্কা খাওয়ার জন্য সরি বলে, এবং এই ভাবেই তাদের কথা বলা স্টার্ট হয়। এভাবে করে ওদের রেগুলার মেডিকেলে মিট করতো তারা, এবং অনেক অনেক তাদের মধ্যে কথা হতো, গল্প হতো। খুব কম টাইমেই ওরা খুব ভালো ফ্রেন্ড হয়ে যায়। বাট মোস্ট ইন্টারেস্টিং যে পার্টটা, সেটা হচ্ছে যে মেয়েটার নাম্বার আমার ফ্রেন্ডের কাছে ছিল না, অ্যান্ড মেয়েটা আমার ফ্রেন্ডকে বলেছিল যে সে কোনো সেলফোন ইউজ করে না। ও আরো বলেছিল যে এই মেডিকেল কলেজেই সে স্টাডি করে, বাট কোন ইয়ারে সেটা বলেনি। এমনকি ওই মেয়েটার সাথে আমার ফ্রেন্ডের ফুল ডে কোন রকম কমিউনিকেশন হতো না, কারণ আগেই বলে দিয়েছি যে ফুল ডে আমার কলিগ স্টাডিতে বিজি থাকতো। দ্যাটস ওয়াই সে সন্ধ্যার আগে ফ্রি হয়ে যেত, অ্যান্ড আমার ফ্রেন্ড এই ব্যাপারটা তাকে কোনোদিন কোনো প্রেশারও দেয়নি। তো এইভাবে করে কয়েকদিন যাবার পরে সে রিয়েলাইজ করতে পারে যে সে ওই মেয়েটাকে পছন্দ করতে শুরু করেছে, এন্ড তাকে জিজ্ঞেস করে, এবং সে আমাকে জিজ্ঞেস করে যে তার কি করা উচিত। আমি ওকে সাজেস্ট করি যে এই কথা বলে দেওয়ার জন্য। সো সে ডিসাইড করে যে সে ওই দিনই মেডিকেল কলেজে গিয়ে যখন ওর সাথে দেখা হবে তখন সে বলে দেবে যে সে তাকে লাইক করে। যেই ভাবা সেই কাজ, সেদিন মেডিকেলে যায় এবং ওদের মিট হতো রেগুলার ছাদের ওই প্লেসটাতেই, এবং ঠিক 6:45 সেদিনও মেডিকেলে রিচ করে 6টা দিকে, এবং সে ভাবতে থাকে যে কিভাবে করে কথাগুলো সে গুছিয়ে বলবে ওকে। এরই মাঝে ডক্টর এসে জানায় যে তার বাবাকে নেক্সট মর্নিং এ রিলিজ করে দেওয়া হবে। সো এটা নিয়ে সে একটু টেন্সড হয়ে পড়ে, ওই মেয়েটার সাথে তার সন্ধ্যা ছাড়া দেখা হয় না, এন্ড আজ যদি ওকে সবকিছু বলে দিতে না পারে, দেন কাল থেকে আর কোনো কন্ট্যাক্ট করা পসিবল হবে না। সো 6:45 জন্য ওয়েট না করেই ছাদে চলে গেল সে, এবং ছাদে চলে গেল, এবং সে ওখানে তাকে পেলো না। ভাবলো হয়তো ক্লাসে আছে, এটা ভেবে ক্লাসরুমের দিকে গেল ওকে খোঁজার জন্য। এই ফার্স্ট সে ক্লাসের ফ্লোরে আসলো, কয়েকটা রুম, কয়েকজন স্টুডেন্ট এবং থাকলেও ম্যাক্সিমাম রুমই লক করা ছিল, ক্লাসগুলো তখন শেষ হয়ে যেত, এবং 5টার মধ্যেই সেটা শেষ হয়ে যেত। আর একটু সামনে এগিয়েই এক জায়গায় দেখে কয়েকজন স্টুডেন্ট মিলে এক জায়গায় সার্কেল হয়ে দাঁড়িয়ে থেকে কি যেন দেখছে। ও ইন্টারেস্টেড হয়ে যায়, এবং সে সামনে এগিয়ে যায়। কিছুটা এগিয়ে যেতেই সে বুঝতে পারে যে কেউ একজন মারা গেছে, এন্ড সবাই তাকেই দেখছে। যদিও মেডিকেলে মারা যাওয়া ব্যাপারটা খুবই ন্যাচারাল, তবুও ও একজনকে জিজ্ঞেস করলো যে কে মারা গেছে। ছেলেটি রিপ্লাই করলো, সে ছেলেটি জানালো যে ওদের এক ক্লাসমেট মারা গেছে। মারা যাওয়ার কারণ জানতে চাইলে সে বলল যে আজ থেকে কয়েকদিন আগে ওর একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, এন্ড সেদিন থেকেই ও এখানে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল, এন্ড আজ কিছুক্ষণ আগে মারা গেছে। কথাটা শুনে খারাপই লাগলো আমার ফ্রেন্ডের। ওখানে সবাই ওকে মানে দেখলো যে ওখানে কাজ ছিল, তো ও দেখতে চাইলো ডেড বডিটা, এন্ড ওখানে একজন তাকে সামনে নিয়ে গেল। মুখের কাপড়টা সরানো ছিল, ওর ফেসটা অনেকটাই ফেড হয়ে গিয়েছিল, যা দেখে একটু অন্যরকম ফিল হচ্ছিল, কজ এই ফেসটা কিছুটা ওই মেয়েটার মতো ছিল যাকে ও পছন্দ করতো। ও ভাবলো এক্সট্রা টেনশন করার জন্য মেবি এরকম মনে হচ্ছে ওর। এই কারণটা সে মেয়ের সাথেও লাস্ট কয়েকদিন রেগুলার অনেকটা টাইম সে স্পেন্ড করেছে, গল্প করেছে। দেন সে কিভাবে আইসিইউ থাকতে পারে ফর দ্য লাস্ট ফিউ ডেজ, সে নাকি আইসিইউতে ছিল। যাই হোক, ওর কিছুটা ভাবতে না পেরে, ওর এর বেশি কিছু ভাবতে না পেরে ছাদে চলে যায়, এন্ড ভাবে যে 6:45 ওই মেয়েটা ঠিকই ছাদে আসবে। জাস্ট 6:45 পাশে এসে দাঁড়ালো ওই মেয়েটা। আমার ফ্রেন্ড অনেক হ্যাপি হয়ে গিয়েছিল ওকে দেখে, এন্ড সাথে সাথে তার সাথে কথা বলাও শুরু করে দিয়েছিল, এন্ড নিচে যা যা দেখেছিল তার পুরোটাই বললো ওকে। আমার ফ্রেন্ডের কথা শেষ হবার পর মেয়েটা তার মুখ ফিরিয়ে সামনে তাকালো এবং বললো যে নিচে যা দেখেছো সবই সত্যি।
এবং সে জানালো যে তাকে তার ভালো লেগেছে এবং সে বলে যেটা সেটা হচ্ছে ভালো থেকেন অ্যান্ড আমাকে মনে রেখেন। এটা বলেই সে সাডেনলি চোখের সামনেই ভ্যানিশ হয়ে যায়। সিচুয়েশনটা এরকম ছিল যা দেখে আমার ফ্রেন্ড আর নিজেকে ঠিক রাখতে পারেনি, সো সে সেন্সলেস হয়ে যায়। সাথে সাথে তার সেন্স আসার পর সে নিজেকে দেখতে পায় যে তার বাবার কেবিনে সে শুয়ে আছে অ্যান্ড জানতে পারে যে অনেকক্ষণ ধরে ওর সেলফোনে কল রিসিভ না করার কারণে মেডিকেলের ওয়ার্ড বয়রা অনেক সার্চ করার পর ওকে খুঁজে পায় ছাদের এক কোনায়। সে অনেকক্ষণ ধরে পুরো ঘটনাটা বোঝার ট্রাই করার পরেও সবকিছুটা কিছু কেমন যেন ঘোলাটে মনে হচ্ছিল তার কাছে, এবং তার কাছে বেশি সে মানে সো আর বেশি ঘাটায়নি সেই ব্যাপারটা নিয়ে। বাট সেদিনের পর থেকে ও মাঝে মাঝে এই স্বপ্নে ওই মেয়েটাকে দেখতো এবং ওই মেয়েটার কাছে এসে মেয়েটা সেই হেসে তাকে বলতো যে আমাকে মনে রাখার জন্য থ্যাঙ্কস। আমার ফ্রেন্ড আমাকে ঘটনাটা বলেছিল অ্যান্ড এটাও বলেছিল যে সে কোনো এক কারণে এটা নিজেই শেয়ার করতে পারবে না, সো আমি ওর পারমিশন নিয়ে আমি শেয়ার করলাম। থ্যাঙ্কস রাসেল ভাই, এটা আমার শেয়ার করার জন্য। আমার আরো কয়েকটা ঘটনা আছে, সময় পেলে নেক্সট টাইম আমি লিখে পাঠাবো। অবশ্যই 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 খুব চমৎকার একটা ঘটনা, এবং নেক্সট টাইম প্লিজ 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 বাংলায় লিখবেন। পুরোটা যদি বাংলায় লেখেন তাহলে মানে আই বি রিয়েলি গ্রেটফুল যে আপনি মানে স্পেলিং মিস্টেক হওয়ার সম্ভাবনা কম বাংলায়, অ্যান্ড পড়াও অনেক সুবিধাজনক। পুরোটা বাংলায় লিখলে খুব ভালো হয় সবার জন্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যেটা করবো সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতিতে চলে যাবো, কারণ আমাদের লাইভে যেতে হবে, ফেসবুক লাইভে আমরা বলেছিলাম, অ্যান্ড ফেসবুক লাইভে যে আপনাদের সাথে কথা হবে সেখান থেকে আপাতত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাদের সাথে একটা ছোট্ট বিরতি নিতে পারি, এবং বিরতির মাঝখানে আবারও জানিয়ে দিই SMS করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasm@radiofurti.fm, which is BHWTFM@radio.radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দেশের বাইরে যারা রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। অ্যান্ড আজকের মতো আমরা যেটা করবো সেটা এখনকার মতো একটা ছোট্ট বিরতি চলে যাবো, ফিরে আসবো আবারও। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। Bhoot FM, the night comes alive. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আজির সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমি দেখতে পাচ্ছি যে আমাদের জ্যাকলিন এবং আনিকা আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন সাব্বিজ, আমাদের সাথে রয়েছেন জাহিদ হাসান, আতিক আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রবিউল ইসলাম, এছাড়াও হেলাল আমাদের সাথে আছেন, হেলাল খুলনা থেকে। আশা সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে আছেন নাহিদ। ফার্স্ট ঘটনাটি ভালো হয়েছে জানিয়েছেন। জাহিদ হাসান জয় আমাদের সাথে রয়েছেন জয়পুরহাট থেকে। আমাদের সাথে এমডি মিঠু আছেন আমাদের সাথে রাজশাহী থেকে। যশোর থেকে ফারুক হোসেন আছেন আমাদের সঙ্গে। শাকিল আমাদের সঙ্গে আছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন রাফি ফারিহা বাড্ডা থেকে। আমাদের সাথে সাইফুল আছেন হলি ক্রিসেন্ট স্কুল বনশ্রী থেকে। আব্দুল্লাহ আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন মৃদুল রহমান কুষ্টিয়া থেকে। সোহান আহমেদ আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন অপু কর্মকার বাহার খিলগাঁও থেকে আমাদের সঙ্গে রয়েছেন। জাবেদ আমাদের সাথে, আলামিন আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মোহাম্মদপুর থেকে মধুপুর থেকে আমাদের সাথে আছেন। নাম লেখেননি, অনেক পরে লিখেছেন, সো আমি এসএমএসটা পড়বো না। হীরা আমাদের সাথে আছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন তামিম চিটাগং থেকে, এবং এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আশিক, এছাড়া হচ্ছে আপনার রামগঞ্জ থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সাথে রয়েছেন নিশাত রাজশাহী থেকে। আমাদের সাথে রয়েছেন মোবারক এবং নাজু কক্সবাজার থেকে। আবরার আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন আশরাফুল, আমাদের সাথে রয়েছেন পলাশ সিলেট থেকে। গোলাম রাব্বি আমাদের সাথে রয়েছেন মিটফুড থেকে। যারা আছেন এবং আই হ্যাভ এ স্টোরি, আচ্ছা, এবং এটা খুব ভালো স্টোরি, তিনি এটা পাঠাতে চান। অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেস তো জানেনই আপনারা, সেখান থেকে পাঠিয়ে দিতে পারেন যখন তখন ইচ্ছা হলেই। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাহুনি, এছাড়াও আয়ুব আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি শুভ, আমাদের সাথে রয়েছেন রাইসা, আমাদের সাথে রয়েছেন সানি, আমাদের সাথে রয়েছেন এমডি নূর সহ আরো অনেকে। তো আমরা একটা লাইভ কলে যাব, আমি জানি না, আচ্ছা ইউএসএ থেকে, রাইট? তো আমরা ইউএসএ একটা কলে চলে যাব, আমাদের লাইভ আমরা কলে চলে যাব আমাদের একজন লিসেনারের সাথে, তার সাথে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন?
হ্যালো, হ্যালো রাসেল ভাই। জি, আমি হ্যালো। নূপুর বলছিলাম মেরিল্যান্ড থেকে। ওকে, সো আপনার আপনি আপনি আপনার অ্যাড্রেসটাকে একটু বলুন সবাইকে। আপনার আশেপাশে যারা আছেন তারা সবাই জানতে পারবেন তাহলে। ইয়া আমি মেরিল্যান্ড থেকে বলছি। আমি এখন অফিসে ব্রেক টাইমে শুনছি। আচ্ছা, জি জি জি। তো আমি মেডিকেল রিভিউ অর্গানাইজেশনে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। সো ও, সো আপনার কোনোদিনও মিস হয়নি যে ফ্রাইডেতে আমি ভূত এফএম লাইভ মিস করি। ওকে, দ্যাটস গ্রেট। বাট আমি অপেক্ষা করছি যে আপনি কথা বলছেন অনেক চমৎকার করে। আপনি যে প্রফেশনে আছেন সেখানে আপনার অনেক ধরনের এক্সপিরিয়েন্স থাকার কথা। তো আপনার ঘটনা আমরা কবে পাবো তা আগে বলেন। আমি অ্যাকচুয়ালি একটা দাদার কাহিনীটা শেয়ার করতে চাচ্ছিলাম, বাট আমি চাচ্ছিলাম যে উনি তো ভিকটিম, উনি আমাদের কাছে খুবই স্পষ্টভাবে হেল্প চাইছে এবং এই জিনিসটা ফেস করছে। বাট আমি চাচ্ছিলাম যে ওই জায়গাটায় গিয়ে আমি কিছু ভিডিও এবং ছবিটা আপলোড তুলে তারপরে আমি লাইভে বা আপনাদের সাথে শেয়ার করবো, ইমেলেই হোক যেভাবেই হোক। ফ্যান্টাস্টিক। আমি চাচ্ছিলাম যে ওই প্লেসটার ছবিটা এবং ভিডিওটা নিয়ে আসার জন্য। প্লিজ প্লিজ, কবে পেতে পারি আমরা? Actually, আমি একটু বিজি, দ্যাটস ওয়াই যেতে পারিনি, বাট ডেফিনেটলি আই উইল বি সেন্ড মেবি নেক্সট মান্থ। থ্যাংক ইউ। আমি একটা কথা বলতে জি জি, চাচ্ছি, প্লিজ 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 বিলিভ করুন আর নাই করুন, বাট অবশ্যই যার সাথে এই ব্যাপারগুলো প্যারানরমাল কাহিনী ঘটে তারাই ফিল করে যে ব্যাপারটা কেমন। কেউ বিলিভ করুক আর না করুক, বাট জিনিসটা অবশ্যই হয়। আমরা দেখি যে জিনিসটা ইনভিজিবল বা বিলিভ করার না এরকম কোনো ব্যাপার নাই। নূপুর আপু, আপনাকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালো থাকবেন, অনেক ভালো আপনাদের থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা এই প্রোগ্রামের জন্য। আমার খুবই প্রিয়। থ্যাংক ইউ সো মাচ। নেভার মিস ইট। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ নাইস ডে। আমরা কথা বলছিলাম নূপুর ভট্টাচার্যের সাথে এবং তিনি লাঞ্চ টাইমে বা ব্রেকে তিনি বেরিয়ে আসছেন। আমি যতদূর শুনি আমার বন্ধু বান্ধবের কাছে যে ভূত আসম যখন হয় তখন মোটামুটি জুম্মার নামাজ শেষ হয়ে যায়, এরকম সময় ভূত আসম শুরু হয়, মানে আমেরিকার কথা বলছি আমি। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে কথা বলার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনি যদি চাইলে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, মানে আপনি যেখানেই থাকেন, মানে হোয়ার এভার ইন দিস ওয়ার্ল্ড, আপনি যেখানে থাকুন না কেন, আমরা আপনি ভূত আসমের সাথে সামহাউ কানেক্টেড এবং আপনাকে বলা মাত্র আমরা আপনাকে কল করব এবং আপনার সাথে কথা বলবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি সাদ্দাম খন্দকার। আমি এসেছি উত্তরা থেকে। জি, আমি লিসনারদের কাছে একটু সরি বলে নিচ্ছি, বিকজ আমি খুবই সিক, হয়তো বা অনেক কাশি হয়েছে, হয়তো বা অনেক। ঠিক আছে, আমরা ঘটনায় চলে যাই প্লিজ। ওকে, তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে, সেটা হচ্ছে রাজবাড়ি বালিয়াকান্দি। এটা আমার টিচার একটি স্টোরি। এটা আমাকে বলেছেন আমার এক ফ্রেন্ড, যার নাম। তো আমি স্টোরিতে চলে যাচ্ছি। আমার টিচারটা ছিলেন হচ্ছে মানে প্রায় এটা 22 কিংবা 23 বছর আগের স্টোরিটা। তো আমার ওই টিচারটা, উনি তখন মানে খুব বাহিরের চলাফেরার অভ্যাসটা ওনার ছিল। তো উনি রাতে চলাফেরাটা একটু বেশি করতেন। তো প্রতিদিনের মতো উনি সেদিনও যান বালিয়াকান্দি নামক ওই আমাদের ওই বাজারটাতে। তো ওখানে যাবার পর উনি হচ্ছে প্রায় রাত তখন 2টো হবে এরকম একটা টাইমে উনি ব্যাক করেন ওনার ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিয়ে। উনি যখন ব্যাক করেন ওই টাইমটাতে আসলে ওনার গ্রামের ওনার যখন বাড়িতে ফিরতে ঠিক আসতে রাস্তায় একটা শ্মশান পড়ে। ওই শ্মশানে এখনো ওখানে মানুষ পোড়ানো হয়। তো এবং ওখানে প্রতি বছর মেলা হয়। উনি যখন ওই রাস্তা দিয়ে আসছিলেন, হঠাৎ করে ওই শ্মশানের পাশে উনি দেখতে পান যে মেলা হচ্ছে, মানে মেলা আকৃতি অনেক লোকজন ওখানে আনন্দ ফুর্তি করছে। তো উনি আসলে নিজের কিউরিসিটা করতে না পেরে উনি ওখানে ঢুকেছেন যে দেখি ওখানে কি হয়। তো উনি ভিতরে যান এবং ভিতরে গিয়ে উনি দেখতে পান যে অনেক মানুষ আনন্দ ফুর্তি করছে, অনেক দোকান বসছে। তো উনি আসলে এর মধ্যে ভিতরে গিয়ে ওনার 2-3 জন পরিচিত লোকের সঙ্গে ওনার দেখা হয়ে যায়। তো উনি ওখানে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দেবার পর হঠাৎ করে উনি দেখে যে চারিপাশের যত লাইট গুলো ছিল সব বন্ধ হয়ে যায় অটোমেটিক। তো এর মাঝে 2 জন লোক ওনাকে এসে বলে যে তুমি কি এখন যেতে পারবা? তো
তো উনি আসলে ওই টাইমটাতে একটু নার্ভাস হয়ে যায় যে কি ব্যাপার, আমি এতক্ষণ কি মানে কিসের মধ্যে ছিলাম আমি বুঝতে পারলাম না যে এরকম একটা অবস্থা। হঠাৎ করে আমি দেখলাম চারিপাশে কত মানুষজন, আলো জ্বলছে, হঠাৎ করে এরকমটা হয়ে গেল। উনি আসলে একটু ভয় পেয়ে যান। তো উনি ওই লোককে বলে যে হ্যাঁ আমাকে একটু এগিয়ে দিয়ে আসুন। তো ওই লোকটা ওনাকে নিয়ে এগিয়ে দিয়ে আসতে চায়। তো কিছু দূর যাবার পর ওই লোকটা ওনাকে বলে যে আচ্ছা এখন কি তুমি যেতে পারবা? তো তখন উনি বলে যে না আমাকে আর একটু এগিয়ে দিয়ে আসুন। দেন আবার উনি কিছু দূর এগিয়ে দেন এবং এরপর আবার বলে যে তুমি কি এখন যেতে পারবা? তো উনি বলে যে না। এভাবে যেতে যেতে ওনার যে বাড়িটা, ওনার বাড়ির সামনে গোরস্থান আছে, ওখানে এলাকার যে মানুষগুলা মারা যান তাদের দাফন করা হয় ওখানে। তো উনি ওখানে যেই ওই পর্যন্ত এসছে তখন হচ্ছে ওই লোকটা আবার আমার ওই টিচারটাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি এখন যেতে পারবা? তখন আমার টিচার বলছে যে না প্লিজ এত দূর যেহেতু এসছেন আর একটু আসেন। তখন ওই লোকটা বলছে যে না আমি তো আর যেতে পারবো না। তখন ওই টিচার উনি অ্যাকচুয়ালি দৌড়ে গিয়ে ওনাকে চাপটে ধরে যে না প্লিজ আমাকে আরেকটু দিয়ে আসুন। তো তখন উনি যেটা দেখতে পান আলোতে, হালকা ঝাপসা জ্যোৎস্নার আলোতে যেটা দেখতে পান সেটা হচ্ছে যে ওনার মুখে কোনো মাংস নেই, কঙ্কালের আকৃতি পুরোটা। তো উনি ওই টাইমটাতে ভয় পেয়ে যান, বাট ওনাকে বুঝতে দেন না। আমি আগেই বলেছি উনি খুবই সাহসী ছিলেন। তো উনি ওনাকে বুঝতে না দিয়ে উনি বলে যে প্লিজ আমাকে দিয়ে আসুন আর একটু, আমি তো চলে এসেছি প্রায়। এভাবে যেতে যেতে ওনার যখন বারান্দা পর্যন্ত, মানে ওনার বাড়ির ভেতরে বারান্দা পর্যন্ত এসছে, তখন ওই লোকটা বলছে যে আচ্ছা এখন কি তুমি যেতে পারবা? তখন বলছে একটু দাঁড়ান আর একটু আসুন। তখন উনি ওনার রুমে ঢুকে যায়। ওনার রুমে ঢুকে দরজাটা লক করে বলতেছে যে হ্যাঁ আপনি এখন চলে যান, আমি এখন যেতে পারবো, আমার এখন আর কোনো প্রবলেম হবে না, আপনি এখন চলে যান। তো এইটা শুনবার পর ওই লোকটা বাইরে থেকে বলছে যে তুই খুব বুদ্ধিমান, যার কারণে তুই বেঁচে গেলি আজকে। তা না হলে তুই যদি এই বারান্দা থেকেও বলতিস যে না আমি যেতে পারবো, আপনি চলে যান, আমি এখানেই তোকে তুলতে দিতাম। তো এই ছিল আমার স্টোরি, ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আরেকটা মনে হয় কলে যাবো আমরা, আচ্ছা একটু পরে যাবো আমরা। ততক্ষণে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কিছু ফেসবুকে আমাদের যে সমস্ত আপনারা SMS না যে সমস্ত পোস্ট করেছেন, পোস্টে কমেন্ট করেছেন সেইগুলো একটু পড়ে আসি। তো আমাদের এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে আপনারা অনেকেই লিখছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাসেল ভাই, আমি নাসরিন আক্তার নদী, আমার সাথে আব্দুল এম সুমন ফেসবুকে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আছেন তাদের মধ্যে আছেন আরো অনেকেই, যেমন এমডি মারুফ লস্কর আমাদের সাথে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইফুল। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে বলছি, ওকে আমাদের সঙ্গে এমডি মঞ্জুর আমাদের সাথে আছেন, ড্রিমলেস বয় সজীব আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ কাউসার আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন রিজভি, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও রফিক আকন্দ সহ আরো অনেকে। তো আপনারা যারা আছেন আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আশা করছি বাকিটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আর এছাড়াও আমাদের ফেসবুকে আরো দেখতে পাচ্ছি আমাদের যে রেডিও ফুর্তি যে পেজ, সেই পেজেও অনেকে আছেন। আমি তো জানি যে আমাদের পেজের লিঙ্ক দুটো, একটা হচ্ছে www.facebook.com/radiofurti আর একটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell। তো আমরা রেডিও ফুর্তি যে পেজটা সেই পেজে একটু পড়ি। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আবিদ এবং আমাদের সঙ্গে আছেন জিনিয়া, আমাদের সঙ্গে আছেন আমাদের শাহরিয়ার জুয়েল আছেন, রাইসুল ইসলাম আছেন, আমাদের সঙ্গে লামিয়া আছেন, এমডি ইসমাইল হোসেন আছেন, শান্ত বড়ুয়া আছেন, নজরুল ইসলাম আছেন, আমাদের সঙ্গে আছেন আকাশ, এছাড়াও সাইমন স্যাম আমাদের সঙ্গে আছেন, এমডি বিল্লাল আছেন, মিঠু চাই আছেন আমাদের সঙ্গে, এমডি নাইম, হাসান হাবিব রক্সি আছেন আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ফিহান আহমেদ, এছাড়াও রিমন আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফারহান সাদি, সাইমন স্যাম, আমাদের সাথে আছেন রাজকুমার কেয়া, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আকাশ, এছাড়াও জয় কুটিয়া আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে অনন্ত, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রতন কুমার, ফয়সাল রেজা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আনিকা মাহফুজা আখি, রিফাত আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন মাহবুর রহমান শাকিল সহ আরো অনেকে। তো আপনি যদি আমাদের সঙ্গে থাকতে চান তাহলে চলে আসুন আমাদের সঙ্গে।
সঙ্গে। অ্যান্ড আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। তো ইন দ্য মিন টাইম আমাদের SMS করতে ভুলবেন না। মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ ফুর্তি। Mood FM 9. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। আপনারা নিশ্চয়ই অনেকেই আমাদের যে লাইভ ভিডিওটা সেই ভিডিওটা দেখেছেন অ্যান্ড সেখানে আপনারা দেখতে পেয়েছেন ব্রেকের মাঝখানে এবং অনেকেই জয়েন করেছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনাটি আমরা শুনবো আফনান ভাইয়ের কাছ থেকে। তো চলুন শুনে আসি পরের ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান বলছি, আজিমপুর থেকে আসছি। আজকে রাসেল ভাই যে ঘটনাটি বলবো, যারা ভূত এফএমের রেগুলার লিসেনার্স, আমি প্রায় বছরখানেক আগে একটা ঘটনা শেয়ার করেছিলাম যে আমাদের রাজবাড়িরই কবর ছোট হয়ে আসার একটা ঘটনা। তো অনেকের হয়তো বা সেই ঘটনাটি মনে আছে। তো ওই কবরটি যিনি খুঁড়েছিলেন আর কি, আজকে ঠিক সেই ব্যক্তির গল্পটি করব। উনি পেশায় একজন কবর খোদক, যাদেরকে আর কি যারা কবর খনন করেন আর কি, উনি ওই পেশাতে লিপ্ত ছিলেন। আমি ওনার ঠিক ওই গল্পটাই ওনার আজকে নিয়ে আসছি। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, এটা ঘটনা 2008 সালের ঘটনা। উনি একদিন রাতের বেলা ওনার বাসায় যখন ঘুমিয়েছিলেন, ওনার বাসা আছে রাজবাড়ী জেলার বিনোদপুর নামক জায়গায়, একদম শহরেই আর কি। যারা রাজবাড়ী জেলার বাসিন্দা আছেন তারা এলাকাটা অনেক ভালোভাবেই চেনেন। তো সঙ্গত কারণ ওনার নামটা আমি বলছি না, এমনি আর সবকিছু আমি বলবো। রাতের বেলা ওনাকে বাসায় এসে ডাকাডাকি করেন, ওনারই দরজা খুলে দেখেন ওনারই খুব পরিচিত কয়েকজন ডাকাডাকি করছে, বলছে আমার বাসায় আমাদের লোক মারা গেছে, তো আপনাকে কবর করতে হবে। তো যেহেতু ওনার পরিচিত লোক উনি দেখছেন, সুতরাং আর না বলতে পারেননি। উনি কবর করার জন্য বাসা থেকে বের হয়ে পড়েন। কিন্তু কবর করার জন্য সাধারণত ওনার সাথে যে কয়েকজন লোক নিয়ে উনি সাধারণত এই কাজটি করে থাকেন, এত রাত্রে তো আসলে ওদেরকে আর পাওয়া যাবে না। তখন উনি তাদেরকে বলেন যে আমার তো সাথে কোনো সঙ্গী নেই, আমি একা কিভাবে করব। তখন বলেন ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা আমাদের থেকে একজনকে আপনাদের সাথে দিয়ে দিচ্ছি, আপনি তাকে হেল্পিং হ্যান্ড হিসেবে সাথে রাখতে পারেন। তো ঠিক আছে, তো কোথায় কবর করবে বলে যে আমরাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কোথায় করব। তো অন্ধকারের মধ্যে যদিও ওনার টর্চ লাইট ছিল, কিন্তু ওরা বলে যে আপনি টর্চ লাইট জ্বালাতে পারবেন না, আপনি হারিকেন সাথে নেন, কিন্তু আপনি টর্চ লাইট জ্বালাতে পারবেন না। আর ওই দিন রাসেল ভাই বেশ ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে ওই ইলেকট্রিসিটিও ছিল না, কিন্তু ওনাকে টর্চ লাইট ব্যবহার করতে ওনারা বারবার বারণ করছিলেন। কেন উনি জানেন না, যদিও টর্চ লাইট সাথে ছিল। তো যাই হোক, উনি বাসা থেকে বের হয়েছেন ওনার কয়েকটা আনুষঙ্গিক জিনিস নিয়ে, যেগুলো লাগে সাধারণত কবর করার সময়। উনি সেটা নিয়ে বাসা থেকে বের হন। বের হওয়ার পরে ওনারাই ওনাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তো যেই পথ দিয়ে নিয়ে যাচ্ছিল, উনি ঠিক চিনতে পারছিলেন না, যদিও এই এলাকাটা ওনারই, ওনার সবকিছু অলিগলি সবই পরিচিত, কিন্তু ঠিক ওনাকে যে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে উনি বুঝতে পারছিলেন না। তো ওনাকে একটা জায়গায় নিয়ে বলা হয় যে এই জায়গাটাতে আপনি কবর করেন। এখন যেহেতু ওটা ওনাদেরই ফিক্সড করা জায়গা, যদিও জায়গাটা ওনার পছন্দ হচ্ছিল এবং উনি যে কোথায় আছেন এটা উনি বুঝতে পারছিলেন না, এবং উনি ওনার সাথে মোবাইল ফোনটাও নিয়ে আসেন নাই। তো যেহেতু ওনারাই ওটা ফিক্সড করেছেন, এই জন্য উনি ওখানে ওনার কবর করা শুরু করে দেন। ওনার সাথে একটা ছেলে থাকে, সেই ছেলেটার ওনার ফেস চেনেন, ওই এলাকারই একটা ছেলে। অদ্ভুত ব্যাপার, ওই ছেলেটাকে বারবার উনি অনেক কথা বলেন, জিজ্ঞাসা করেন, কোনো কাজ করতে বলেন ওখানে ওনার সাহায্যের জন্য। ছেলেটা সেটা করে দেয়, কিন্তু ছেলেটা একটা কথাও ওনার সঙ্গে বলে না। এটা আমার খুব অবাক লাগে যে এতগুলো কথা ওর সাথে আমি বলছি, এখানে আছে, আমাকে আমার একটা কথার উত্তরও দেয় না, যদিও কাজ করে দেয় কিন্তু কোনো উত্তর দেয় না। তো উনি যখন কবর খোঁড়া শুরু করলেন, তো তখন উনি বললেন যে আমি সামনের অংশটা খুঁড়ি, তুমি একটা কাজ করো, তুমি একটা মাপ করে পিছন দিকটা করো। সে ছেলেটা খুব সম্মতি সূচক উত্তর দেয় যে হ্যাঁ, সেটা সে করবে। কিছুক্ষণ পর দেখা গেল অল্প সময়ের মধ্যেই যে উনার কাজটা শেষ করে পিছন দিকে তাকিয়েছে, দেখেছে ওই ছেলেটা তার যে কাজটা ছিল অত্যন্ত সুন্দরভাবে কাজটা করে ফেলেছে। এবং অদ্ভুত আরো ব্যাপার যে ছেলেটা কবর তো খুঁড়েছেই, এবং কবরটা নর্মাল যত বড় কবর হওয়া দরকার
একজন প্রাপ্তবয়স্ক লোকের, তার থেকেও দ্বিগুণ আকৃতিতে কবরটা খুঁড়ে ফেলেছে। মানে লম্বায় একটা মানে স্বাভাবিক মানুষের থেকে দ্বিগুণ আকৃতির লম্বা হবে সে কবর। তখন লোকটি যে লোকটিকে ডেকে নিয়ে আসছিল আর কি, মুনি খুব করে তাকে গালিগালাজ শুরু করলেন যে এত বড় করে কবর কাটলা কেন? এত বড় কি কোনো মানুষ হয় নাকি? এই এলাকায় তো এত বড় লোক নাই, এত লম্বা লোক নাই, তো তুমি এত বড় করে কবর খুঁড়লা কেন? তখন ওই ছেলেটি তার সাথে কথা বলে কয়েকটা কথা। তখন বলে যে আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি, যাকে এখানে রাখা হবে সে এত বড়ই লম্বা। তখন বারবার উনি কথার পাল্টা মানে প্রতি উত্তর দিচ্ছিলেন। তো ছেলেটা আর ওই একবারই একটা কথা বলেছে, তারপর আর কোনো কথা বলছে না। তো উনিও আর তেমন কিছু বলেননি। তখন উনি বললেন যে তুমি এত অল্প সময়ের মধ্যে, আমি এতটুকু কাজ করে শেষ করতে পারলাম না, তুমি এত অল্প সময়ের মধ্যে এই পিছনের অংশটা এত সুন্দর করে শেষ করলা কিভাবে? ছেলেটি কোনো উত্তর দেয় না, কোনো কথা বলে না। তখন উনি বলে যে যেহেতু কবরটা বড়, সুতরাং আমাকে যারা কবরের জন্য বাঁশ কাটতে গিয়েছে তাদেরকে বলতে হবে যে একটু বেশি করে যেন বাঁশ নিয়ে আসে, এখানে বাঁশ বেশি লাগতে পারে। তো ওরা কোথায় আছে আমাকে বলো। তখন ছেলেটি ইশারা দিয়ে বলে যে তার সাথে যেতে সে ওইখানে তাদেরকে দেখাবে আর কি। তো ওনার সঙ্গে নিয়ে ছেলেটি হাঁটা শুরু করে, হাতে হারিকেন থাকে ওই লোকটির হাতে। ছেলেটি এমন ভাবে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে সে সামনে সবকিছু দেখছে। তার হাতে কোনো আলোও নাই, হারিকেনও নাই ওই ছেলেটার হাতে। উনি আছেন পিছনে হাতে হারিকেন নিয়ে, কিন্তু ছেলেটি একদম নির্দ্বিধায় মনে দিনের বেলা যেভাবে মানুষ হেঁটে যায় সেভাবে হেঁটে যাচ্ছে। তখন হাঁটতে হাঁটতে একটা মানে বিশাল একটা বাঁশঝাড়ের মধ্যে চলে আসে। বিশাল একটা বাঁশঝাড়ের মধ্যে চলে আসে, বাঁশঝাড়ের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থেমে যায়। থেমে এসে ইশারা করে দেখে যে কোথায় বাঁশ কাটা হচ্ছে। তখন দূর থেকে বাঁশ কাটার কিছু ঠক ঠক শব্দ পেলেন। শব্দ পাওয়ার পরে ছেলেটি ইশারা দিয়ে বলছে যে আপনি একাই এগিয়ে যান, আমি যাব না। উনি তখন একা হারিকেন নিয়ে এগিয়ে গেলেন। দেখলেন যে যেই লোকটি ডেকে নিয়ে আসছিল তার বাসা থেকে, ওই লোকটি এখানে দাঁড়িয়ে আছে। তখন বলছে যে আপনারা কিন্তু একটু বেশি করে বাঁশ কাটবেন, কবরটা লম্বা হয়ে গেছে, তো অল্প বাঁশে হবে না, এটা বলার জন্য আসছি। তখন ওই লোকটি বলছে আপনাকে এখানে আসতে কে বলেছে? আমরা তো আপনাকে এখানে আসতে বলি নাই। কবর কত বড় হবে না হবে সেটা তো আমরা জানি, সুতরাং আপনি ওখানেই থাকতেন। বরং ওনারাই ওনাকে বেশ বকাঝকা শুরু করেছে। তখন বলছে যে বাঁশ কাটা হচ্ছে কোথায়, কারা কাটছে দেখছি না তো, কিন্তু শব্দ তো শুনছি। তখন বলছে যে আপনি এই বাঁশটার মাথার উপরে তাকান। তখন দেখে ওই যেখানে দাঁড়িয়েছে ওখানে বেশ একটা মোটা সোটা বাঁশ আছে। বাঁশের মাথার উপরে তাকিয়ে উনি খুবই অবাক হয়েছেন। দেখে দুইজন লোক বাঁশের মাথার উপরে উঠে মানে বাঁশের যে কঞ্চিগুলো আছে সেগুলো ছেড়ে দিচ্ছে। মানে আমরা তো সাধারণত বাঁশ কাটার পর তারপরে মাটিতে যখন বাঁশটা শোয়ানো হয় তারপর আমরা কঞ্চিগুলো কাটি, কেউ তার বাঁশের মাথায় ওঠে না। তো দেখছে যে দুইজন লোক বাঁশের মাথায় উঠে কঞ্চি কাটছে। তখন উনি মানে খুবই অবাক হন যে এটা কেমন জিনিস, যে বাঁশের মাথায় উঠে কঞ্চি কাটছে, বাঁশ পরিষ্কার করছে, এটা তো অদ্ভুত ব্যাপার। তো উনি বলছে ওনারা ওখানে কি করেন, ওনাদেরকে নেমে আসতে বলেন। বলে না, ওনারা খুবই অভিজ্ঞ লোক, ওনারা এইভাবেই বাঁশ কাটেন। বলে যে আমি তো কখনো এর ধরনের বাঁশ কাটা কখনো দেখিনি, আজকেই প্রথম দেখছি। তখন একটা পর্যায়ে ওই লোকটা ইশারা করে, যে লোকটা মানে নেতৃত্ব দিয়েছিল বাঁশ কাটার, ইশারা করে যে তাদেরকে নেমে আসতে। এখানে আসল ভাই উনি যখন যেটা বলেছেন আর কি, পরবর্তীতে ওনার লোকদের কাছে এসে দেখলো যে টিকটিকি ঠিক যেভাবে দেয়াল বেয়ে নেমে আসে, ওই দুটো লোক ওই বাঁশটা বেয়ে ঠিক মাথা নিচের দিক দিয়ে ওইভাবে সুরসুর করে নেমে চলে আসছেন। এটা দেখে উনি মানে খুবই ভয় পান যে এটা মানে কি হচ্ছে, সবই অদ্ভুত ব্যাপার। মানে কবর লম্বা হওয়া, তারপরে এরকম বাঁশ মাথার উপর থেকে কাটা, মানে বাঁশের কঞ্চি আগে কাটা, বাঁশ না কেটে, তারপরে এইভাবে মাথা নিচের দিক দিয়ে তারা নেমে আসলো, সবকিছু অদ্ভুত লাগে। তখন ওই যে লোকটি ওখানে দাঁড়িয়ে বাঁশ কাটার জন্য নেতৃত্ব দিচ্ছে, সে বলল আপনি যে কবর কেটেছেন আপনি সেই কবরের কাছে চলে যান, আপনাকে এখানে থাকতে হবে না, আমরা যথাসময়ে বাঁশগুলো নিয়ে চলে আসবো। তো ওনার ওই যে পিছনে যে ছেলেটা দেখে নিয়ে আসছিল সেই ছেলেটাই আবার সাথে করে সেই কবরের কাছে নিয়ে যায়। তারা ওখানে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই দেখে যে বিশাল লম্বা একটা খাটিয়া, অত বড় খাটিয়া সাধারণত আমরা কোথাও দেখি না আর কি। লম্বা একটা খাটিয়া নিয়ে কিছু লোক আসছেন। তো খাটিয়ার ডানে বায়ে সামনে পিছনে যে যারা সাধারণত খাটিয়াটা ধরে থাকেন, খাটিয়ার যেই ধরার যে জায়গাটা হাতলটা থাকে, তো দেখছি উনি খেয়াল করছেন যে প্রত্যেকটা হাতলেই 5 জন করে লোক ধরে দাঁড়িয়ে আছে, মানে হেঁটে আসছে, মানে চারপাশে 20 জন লোক সেটাকে নিয়ে আসছে
এবং ঠিক এক পাশে যে 5 জন লোক, মানে অদ্ভুত বিষয় যে এই 5 জন লোকের চেহারাই হুবহু একরকমের, মানে কারো চেহারা চেঞ্জ নেই। আবার অপর পাশে যে 5 জন, ওই 5 জনের চেহারা হুবহু একরকমের। আবার পিছনে 5 জন, যে 5 জন এরকম সবার চেহারা একরকমের, যে 5 জন করে আর কি। তো এটা দেখে উনি খুবই ভয় পান। তখন উনি বুঝতে পারেন যে এখানে নিশ্চয়ই তার সাথে প্যারানরমাল কিছু ঘটছে। এতক্ষণ আন্দাজ করেছিলেন, বাট এবার নিশ্চিত হন সেখানে ওনার সাথে প্যারানরমাল কিছু ঘটছে। এবং উনি আরো খেয়াল করলেন এই খাটিয়ার উপরে লাশটা মানে শোয়া থাকার কথা, মানে শায়িত অবস্থায় থাকার কথা লাশটার, কিন্তু লাশটি ঠিক আমরা যেভাবে মাটির উপর বসে থাকি মেরুদণ্ড সোজা করে, লাশটি ওইভাবে বসে আছে, কিন্তু লাশটির মানে কাফন পেঁচানো আর কি, পুরোটাই কাফন পেঁচানো। তো উনি এটা দেখে আরো অবাক হন যে লাশ মানে খাটিয়ার উপরে লাশ কেন বসে আছে, এইরকম কেন? তো এরকম তো উনি কখনো দেখেননি। উনি জীবনে বহু কবর করেছেন, অনেক লাশ নামিয়েছেন কবরে, এই টাইপের লাশ তো উনি কখনো দেখেনি যে লাশ বসে আছে। তো যখন খাটিয়াটা নিয়ে আসা হয়, ওনার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছিল না রাসেল ভাই, কারণ উনি এই একই টাইপের, সবার চেহারা একই রকম, এরকম দেখে উনি খুবই ভয় পান। তখন ওনার ওই ভয়ের অবস্থা দেখে যেই লোকটা ওনাকে ডেকে নিয়ে আসছিল, সেই লোকটা তাকে বলে যে আপনি কবরের মধ্যে নামেন, নেমে আমি আপনাদের হাতে আপনাকে বাঁশ দিব, আপনি বাঁশগুলো আস্তে আস্তে কবরে সেট করবেন। তখন উনি খেয়াল করলেন যে যারা হাতল ধরে নিয়ে আসছিল, মানে ওই খাটিয়াটা বহন করে নিয়ে আসছিল, ওনারা 3-4 জন কবরে প্রথমে নামেন। নামার পরে ওই লাশটা কবরে বসান, মানে শোয়ান না, বসান। বসার পরে তো উনি যিনি কবর খুঁড়েছেন উনি তো উনি উপরে উঠে আসেন, একটা পর্যায়ে উপরে উঠে আসেন, এবং উনি দেখলেন যে লাশটা নামানোর পরে ঠিক যখন বাঁশ প্রায় মানে দেয়া হয়ে গেছে, মানে অল্প একটু বাকি আছে, দেখলেন যে লাশটা ডানে বায়ে সামনে পিছনে মনে হচ্ছে উনি লাশটা নড়াচড়া করছে। তখন উনি ভয় পেলেন, উনি ভয় পেয়ে মনে করলেন কি কোনো জীবন্ত লোককে এখানে দাফন করা হচ্ছে কিনা, এরকম একটু ভয় পেলেন। তখন ওই লোকটা বললেন যে আপনারা কি কোনো জীবন্ত লোককে দাফন করছেন? বলে না, এখানে কোনো জীবন্ত লোককে দাফন করা হচ্ছে না, উনি মৃত। তখন বলছে মৃত তাহলে বসে আছে কেন? বলছেন যে উনি বসা অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং ওই অবস্থা থেকে তাকে শোয়ানো যায়নি, এই কথাই উনি জাস্ট বললেন। বলছে ওনাকে এই অবস্থায় দাফন করতে হবে। তো ঠিক আছে, দাফন হয়ে গেল, দাফন শেষ হওয়ার পরে যে লোকটি ডেকে নিয়ে এসেছিলেন ওনাকে বললেন যে আপনি একদম পিছনে গিয়ে দাঁড়ান, এখন দোয়া পড়া হবে এবং আপনি দোয়ার শেষে আপনি আপনার পারিশ্রমিক নিয়ে বাসায় চলে যাবেন। তখন উনি পিছনে দাঁড়িয়ে আছে, ওরা সবাই মানে দোয়া শুরু করেছে। এখন অনেকক্ষণ ধরে, একটানা দীর্ঘক্ষণ ধরে দোয়া করছে। এতে তো উনি খুবই বিরক্তি মানে অনুভব করেন যে এতক্ষণ ধরে দোয়ার কি দরকার আছে, একে তো গভীর রাত, তারপর অনেক পরিশ্রম করেছেন, এতক্ষণ ধরে দোয়া করবেন, মানে ওনার কাছে খুবই বিরক্তি মানে লাগছিল আর কি। তো একটা পর্যায়ে উনি আর ধৈর্য ধারণ করতে পারলেন না। উনি চিন্তা করলেন যে আমাকে যে ডেকে নিয়ে আসছে ওনার ওই দোয়া করার অবস্থায় তার কাছে গিয়ে বলবো যে দোয়াটা যেন ওই যে দোয়া করছেন তাকে যেন সংক্ষিপ্ত করতে বলেন, কারণ তাকে বাসায় যেতে হবে। উনি ওই সামনে বাধ্য হয়ে সামনে গিয়ে যখনই বলবেন যে হুজুরকে দোয়া সংক্ষিপ্ত করতে বলেন, তখনই উনি দেখেন যে ওখানে যতগুলো লোক দাঁড়িয়ে আছে প্রত্যেকের চেহারা মানে ভয়ঙ্কর সাপের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি সেখানে মানে ফেইন্ট হয়ে যান। সকালবেলা উনি যখন নিজেকে মানে আবিষ্কার করেন, সেই জায়গাটা রাজবাড়ির লোকোশেড নামক একটা স্থান, সেটা এমনিতেও খুবই হন্টেড প্লেস, যারা রাজবাড়িতে আছেন তারা ওই জায়গাটা সম্পর্কে পরিচিত আছেন। তো ওইখানে উনি সকালবেলা নিজেকে আবিষ্কার করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন তারাও তাকে দেখেছিল। তাড়াতাড়ি তার জ্ঞান ফিরে আসার পরে ওখানে বিশ্রাম নিয়ে পরে উনি বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর উনি পরিবারের সব ঘটনা বলেন যে এইভাবে রাতের বেলা আমি বের হয়েছিলাম, এই ঘটনা। তখন যেই লোকটি ডেকে নিয়ে গেছিল রাসেল ভাই, ওনাকে তো উনি চেনেন। তার বাসায় গিয়ে বলে যে রাতের বেলা আমাকে কোথায় নিয়ে গেছিলা? উনি বলে যে কই অবাক কাণ্ড, আমি তো রাতের বেলা আপনাকে ডাকবো কেন, আমি তো বাসায় ছিলাম। বলে কেন, কালকে রাতে তোমার বাসার কেউ মারা যায়নি? বলে না, আমার বাসাতে কেউ মারা যায়নি। তখনই চিন্তা করি কোথায় কবর খুঁড়েছিলেন, যতটুকু আন্দাজ করেছিলেন ঠিক ওই অনুযায়ী জায়গাগুলো খুঁজতে থাকেন, কিন্তু খোঁজার পরেও মানে ওই জায়গাটা উনি পান না। কিন্তু উনি যে বাঁশঝাড়ে গিয়েছেন রাসেল ভাই, ওই বাঁশঝাড়টা এখনো আছে। যে রাজবাড়িতে বিনোদপুরের থেকে নূরপুর যাওয়ার সময় একটা বিশাল বাঁশঝাড় পরে একটা মানে ইসের কাছে একটা ইটের ভাটার পাশে এটা এখনো আছে বাঁশঝাড়টা, যদিও সেটা এখন অনেক কমে গেছে আর কি, বাঁশঝাড় কমে গেছে, এখনো সেটা আছে। তো উনি ওই বাঁশঝাড় তন্ন ওনার দৃঢ় বিশ্বাস ছিল যে রাতের বেলা ওনাকে ওই বাঁশঝাড়ে নিয়ে আসা হয়েছে। তো ওই বাঁশঝাড় তন্ন করে খুঁজে উনি ওইখানে
2টা বাঁশ যেখান থেকে কেটে নেওয়া হয়েছে এই চিহ্ন আবিষ্কার করেছিলেন। তো রাসূল ভাই উনি যে ভয় পেয়েছিলেন, ওই ভয় পাওয়ার পরে উনি আস্তে আস্তে খুব অসুস্থ হতে থাকেন। অসুস্থ হওয়ার একটা পর্যায়ে এত অসুস্থ হয়ে যান যে উনি এমনিতে গরিব মানুষ ছিলেন, ওনার চিকিৎসা করার অতটা টাকা পয়সা ছিল না। স্থানীয় লোকজন ওনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল। তো উনি 2013 সালে মারা গিয়েছেন। এবং ওই যে ভয়টা পেয়েছিলেন, উনি বলেন যে ওই ভয়ের কারণেই আস্তে আস্তে উনি অসুস্থ হয়ে গেছিলেন। এটাই ছিল রাসূল আমার ফার্স্ট। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের এইখানে যে ঘটনাটি রয়েছে সেটা একটা ইমেইল, এবং সেই ইমেলটা আমরা পড়বো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। অ্যান্ড আদার লিসনার্স অফ ভোট এফএম, মাই নেম ইজ ফাহাদ। আচ্ছা, তার আগে আমরা একটা কলে যাবো। ওকে, আমরা কলে যাবো। ওকে, আমরা একটা কলে চলে যাই। এন্ড আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন নন্দিতা, রাইট? এবং নন্দিতা আছেন আমাদের সঙ্গে। হ্যালো নন্দিতা, কেমন আছেন? আচ্ছা, ভালো আছি। কোথা থেকে? জি, ভালো আছি। আপনি কোথা থেকে বলছেন? আপনার অ্যাড্রেসটা একটু আমাদের জানান। হ্যালো। হ্যাঁ, আপনাকে আমাদের অ্যাড্রেসটা জানাবেন একটু, এবং আপনার যে রেডিও চলছে সেই ভলিউমটা অফ করে দেবেন প্লিজ। আপনি বলেন, আপনি কোথা থেকে বলছেন? আমি ইন্ডিয়া থেকে বলছি, মুর্শিদাবাদ থেকে। ওকে, সো এই পর্যন্ত কোনো ঘটনা পাঠিয়েছেন আপনি আমাদেরকে? আমাদেরকে এখনো কোনো ঘটনা পাঠাননি। আমি পাঠাতে লাস্ট 4 বছর থেকে এক্সচেঞ্জ করছি, আজ পর্যন্ত কন্ট্যাক্ট করতে পারিনি। লাস্ট ফ্রাইডেতে আমাদের ইন্ডিয়ানই আপনাকে কল করেছিল, তো তার থ্রু থেকে আমি আপনাকে কানেক্ট করতে পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা যেহেতু আপনার সাথে কথা বলে ফেললাম, এখন চাইবো যে আপনি ঘটনা পাঠান। জি জি জি, বলুন প্লিজ। হ্যাঁ, আমি আপনাদের স্টোরিজ গুলো এক্সট্রিমলি গুড। আর আমাদের এখানে ডিরেক্ট আছে বলতে আমাদেরকে অ্যাপ থেকে শুনতে হয় না, কারণ আমরা ডিরেক্ট পেয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে থাকবেন এবং আশা করছি যে এভাবে আমাদের উৎসাহ দিয়ে যাবেন এবং সবসময় আপনাদের পাশেই পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর কলিং। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম নন্দিতার সাথে, এবং নন্দিতা কথা বলছিলেন ইন্ডিয়া থেকে আমাদের সঙ্গে। আমরা চলে যাব একটু আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে আমাদের ফেসবুকে আমরা দেখি যে অনেকেই আমাদেরকে নক করছেন। আমাদের রেডিও ফুর্তির পেজে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন নাজমুল হক রাজীব, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন হেলাল হোসেন আকাশ, জি কে পিয়াস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন আলী হুসাইন, আমাদের সঙ্গে আছেন রুহান আহমেদ, হেলাল আকাশ আমাদের সঙ্গে আছেন, শাহরিয়ার রাফিউল আমাদের সঙ্গে আছেন, এমডি আবু তালহা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্বপ্নের প্রতীক ঈশান, এছাড়াও শান্ত খান, এইচ আর রকিবুল হাসান রাকিব, আমার সঙ্গে আছেন হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার রুহুল ডি রুদ্র, এছাড়াও সাইদ শামসুজ্জোহা সহ আরো অনেকে। আমাদের রেডিও ফুর্তি যে ভূত এফএমের যে পেজ রয়েছে সেখানে আছেন শাহাদাত হোসেন রাজ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিফুল ইসলাম বাঁধন, মেহেদি হাসান, জয় স্নিগ্ধা, ফরিদ আক্তার সাগর, সাইদুর রশিদ ইরফান, এছাড়া আছেন এমডি নাইমুল হোসেন, এছাড়া আছেন আহমদ হোসাইন পারভেজ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুষময়, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিকার্ড লেইস বয়, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি হাসান তানজিদ ইসলাম স্বাধীন, এছাড়া আমাদের সঙ্গে আছেন জিএস গিয়াসউদ্দিন সাগর, আমাদের সঙ্গে ফেরদৌস চৌধুরী তপু অ্যাপ দিয়ে শুনছেন, সাফওয়ান আহমেদ সাব্বির, কামরুল এইচ সরকার, মোহাম্মদ নওয়াজ শরীফ, এম জে রোহান, তুহিন আহমেদ, ফজলুল করিম, ফরহাদ আলমগীর লাকসাম, এমডি ইমরান নাজির, রিয়াদুস সালিহিন সহ আরো অনেকে আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন এবং লাইভ আমাদেরকে শুনছেন। চলে যাবো আমরা পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে এই ঘটনাটি শেয়ার করছেন আমাদেরই একজন লিসেনার ফ্রম নিউজিল্যান্ড। আমি দেখলাম যে তাকে হয়তো কলও দিতাম আমরা, বাট এখন ইটস টু আর্লি না, এখন মনে হয় 7টা বাজে বা এরকম কিছু একটা হবে নিউজিল্যান্ডের টাইম। সো তাকে ঘুম থেকে উঠাতে ইচ্ছা করলো না, সো আমি ঘটনাটা পড়ে ফেলছি। Assalamu alaikum Russell bhai and all other listeners of Bhoot FM. My name is Fahad. I'm from Auckland, New Zealand. I'm listening to Bhoot FM almost from the beginning, maybe from the second episode. আমার এখানে Bhoot FM শুনতে অনেক কষ্ট হয়, বাট এখন তো অ্যাপ আছে, লাইভ
এবং আচ্ছা লাইভ শোনার জন্য আমি ফার্স্টেই সরি বিকজ আমি বাংলা ফন্ট ইউজ করতে পারি না, তাই বাংলিশেই লিখছি। অ্যাকচুয়ালি আমি যে স্টোরিটা লিখবো সেটা আমাদের এক নেইবার আঙ্কেলের মেয়ের সাথে তার হাউসে, উইচ ইজ ইন দ্য বে অফ প্লেন্টি, অ্যান্ড তার হাজবেন্ডের জব পারপাসে এই একটু মফস্বল টাইপের টাউন এরিয়াতে তাদের স্টে করতে হয়। এবার আসা যাক মূল পার্টে। আমি এবং আমার বোনের মতো করে আমি আমার মানে তার মতো করেই বলছি, এবং তার নামটা বলা যাবে না, রেস্ট্রিকশন না থাকে আছে বলার জন্য, বাট আমি দেখতে পাচ্ছি নামটা ব্র্যাকেটে দেয়া আছে। ফর দ্য ফার্স্ট ডে উই মুভ ইন দ্য হাউস, আই ওয়াজ ফিল কোয়াইট অ্যালাচার। তো তিনি তারা বাসা যাওয়ার পরে তারা একা ফিল করছিল, এবং বাট সে মোটেও একা ছিল না, বাট তার কাছে মনে হচ্ছিল কেন যেন একা। এবং প্রায়ই তিনি লিখছেন যে প্রায়ই আমি শ্যাডো দেখতাম, কখনো উইন্ডোর সাইডে, কখনো মানে যখন তাকাতাম, বাট যখন ইনস্ট্যান্ট তাকাতাম কোনো কিছুর দিকে দেখতাম যে কিছুই নেই। নেক্সট থিং হলো যে অনেক নক্স এবং অনেক ব্যাংকস ক্লিকস পেতাম। ফার্স্টে আমার হাজবেন্ডকে বললাম, সো ও বললো যে নিউ হাউস, নতুন বাসা, সো ফ্লোর এন্ড আদার স্টাফস সেটেল হয়ে যেতে একটু টাইম লাগবে। অ্যাজ উই নো যে মোস্ট অফ দ্য হাউসেস ইন দিস কান্ট্রি আর মেড ফ্রম উডস। আপনারা দেখেছেন নিশ্চয়ই যে দেশের বাইরে ম্যাক্সিমাম বাসাতে ফ্লোর গুলো হয়তো কাঠের তৈরি থাকে। তো আমিও ফার্স্ট এইসব কিছুই নর্মাল ভাবতাম, বাট আমাদের মানে টাইম যাওয়ার পর ও ব্যাপারটা তখনও দেখলাম যে চেঞ্জ হয়নি, এবং বরং সেটা হচ্ছে আরো বেড়ে গেছে। লাইক কখনো খুব হার্ড সাউন্ড পেতাম আমরা ওপরের তলা থেকে, কখনো রাফলি নিচ থেকে পাওয়া যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আমাদের একটা বিড়াল ছিল যেটা ওই বাসায় মুভ করার পর থেকে ডিফারেন্ট বিহেভ শুরু করে দেয়। লাইক সে সবসময় যেন ভয় পেত, এমন ভাবে দৌড় দিত যে কেউ যেন ওকে চেইজ করছে, ওর লেজ ধরে টানছে, এবং এই সমস্ত ব্যাপার আর কি। তারপর একদিন রাতের ঘটনা, সেটা হচ্ছে which I experienced in my bedroom. ওই রাতে আমার হাজবেন্ড কাজ ছিল নাইট শিফটে। আমি বেডে অ্যাবাউট 2 hours জাস্ট টসিং অ্যান্ড টার্নিং করছিলাম, অ্যান্ড ঘুম আসছিল না কোনোভাবেই। রাত 11:03 তখন বাজে। আমি ঘড়ির দিকে তাকাই, টাইমটা এক্স্যাক্টলি মানে এরকম ছিল, কারণ আমি ঘড়ির দিকে তাকিয়েছিলাম। তারপর ভাবলাম যে 11টা, বাট স্টিল স্লিপ, 5:30 যখন মানে 5:30টাতে আমার কাজে যেতে হবে, তখন কাজ আছে। অ্যাজ আমি আমার সাইডে ফিরেছিলাম অ্যান্ড চিন্তা করছিলাম, অন দ্যাট মোমেন্ট আমি হঠাৎ করে আমার ব্যাকে জাস্ট শো ফিল করলাম। আচ্ছা, এবং আমি দেখলাম যে আমাকে ঠিক যেভাবে ফিজিক্যালি বেড থেকে মুভ মানে ঠিক আমি ভাবলাম, আমি বুঝতে পারলাম যে আমার হাতে আমার পিঠে কোনো একটা কেউ হাত বুলাচ্ছে বা এরকম কিছু একটা, বাট তখনও আমি কিছুই দেখতে পাইনি। অ্যান্ড এটাই ছিল টার্নিং পয়েন্ট, যে আমি সব প্যারানর্মাল ব্যাপারে কমপ্লিটলি বিলিভ করা স্টার্ট করি। অ্যান্ড এটা ছিল আমার লাইফের সবচেয়ে স্কেরেস্ট থিং। আমি নেক্সট ওয়ান উইক আমি নাইটে লাইটস অন করে ঘুমিয়েছিলাম। অ্যান্ড এই জিনিসগুলো আরো বাড়তে থাকে যখন আমার মেয়ে হয়। নট মাচ বিফোর, জাস্ট 2 months ago আমার মেয়ে একদিন রাতে আমাদের রুমে এসে বলে যে মামি, আমার পেছনে কিছু একটা স্ক্র্যাচ করছে বা এরকম টাইপের একটা ব্যাপার ঘটছে, কেউ খামচি দিয়েছে এরকম মনে হচ্ছে। যদিও আমি তাকে এনিহাউ কন্ডোলেন্স দেই এবং মানে বুঝিয়ে দিই, সান্ত্বনা দিয়ে দিই যে আমি আমার ব্যাপারটা আজ করতে পারি। তারপরেও কিছুদিন পর সে আবার আমাদের রুমে আসে এবং বলে যে কিছু একটা তার পা ধরে নাকি টান দিয়েছে। তখন আমরা তাকে সেম ভাবে সান্ত্বনা দিই অ্যান্ড শান্ত করি। আমি আমার বেডে হাজবেন্ড দুজনেই ব্যাপারটা বুঝে উঠতে পারি না যে ব্যাপারটা কি হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং উইথ হার। এক সিঙ্গেল উইকে আমাদের সাথে 3-4টা ইনসিডেন্টস হয়েছিল। দেন নেক্সট সানডে আমার ড্যাড আমাকে ফোন করে বলে যে তুমি কি মাওরি
হ্যাঁ, ওকে, মাওরি হচ্ছে আপনার সবাই জানেন যে অরিজিনালস অফ নিউজিল্যান্ড, এবং 30% যে মাওরির যে মানে কি বলবো, যে ওইটা হচ্ছে আপনার কবরস্থান, যেখানে তাদেরকে মাটি দেওয়া হয়, সেরকম জায়গা থেকে তাদের বাসা নাকি খুব কাছে, জাস্ট শর্ট ওয়ার্ক ডিস্টেন্স, এবং ওইখানে কনস্ট্রাকশন ওয়ার্কাররা ল্যান্ড খুঁড়ে অথবা মাটি খুঁড়ে 100 বডি পেয়েছে, যেগুলো রাফলি 700 ইয়ার্স ওল্ড, 700 বছরের পুরনো, রিপিটিং এগেইন 700 বছরের পুরনো। অ্যান্ড পুরো বাড়িটা জানতে পারি যে এই এরিয়াতে আগে মাওরিরাই ছিল, অ্যান্ড তারা অনেক রকম জিনিসের মানে উপাসনা করতো, অ্যান্ড এই বডিগুলো ব্ল্যাক ম্যাজিক করা বডি, যা ওইখানে পুঁতে রাখা ছিল, অ্যান্ড ওইগুলা দিয়ে পুরো এরিয়াটা এফেক্টেড, বিকজ এনার্জিটা খুব স্ট্রং। অ্যান্ড এগুলা আমরা রিয়েলাইজ করি, অ্যান্ড আমরা চিন্তা করি যে মানে আমাদের উই হ্যাভ টু ফেস লটস অফ থিংস, অ্যান্ড আমাদের ছোট একটা মেয়ে আছে, সো উই বেটার টেক স্টেপস অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেন আমরা ওইখান থেকে শিফট করে আসি। তো এই ঘটনাটা এটাই ছিল মোটামুটি ঘটনা, এবং এরপর থেকে কোনো প্রবলেম হয়নি। এবং এই ব্যাপারটা হচ্ছে এরকম যে সাধারণত স্টোরিটা অনেকে হয়তো বিলিভ করতে কষ্ট হবে, বাট আমি জাস্ট এইটুকু বলতে পারি যে নিউজিল্যান্ডের মতো একটা কান্ট্রিতে কেউ এমন মানে এমন ভাবে কোনো ভয় পাওয়ার কারণে তার পার্মানেন্ট জব তখন ওই মানে তার কখনোই ছাড়বে না। মোর ওভার তার হাজবেন্ড যেখানে জব করছিল সেটা মোটামুটি হাজবেন্ডের স্যালারি ভালো পেত। অ্যান্ড আমরা মানে যারা হচ্ছে এখানে থাকেন তারা সবাই একটা জিনিস মানে এই জিনিসগুলোতে আমরা একটা বিলিভ করতো না, বাট ইনসিডেন্ট গুলোর পরে তারাও বিলিভ করতে শুরু করেছিল। এবং স্টুডিওতেই শেয়ার করার ইচ্ছে থাকলেও সম্ভব না, আমি গুছিয়ে বলতে পারি না, তাই ভয়েস রেকর্ড পাঠাইনি। যদি ভালো লাগে তবে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম এবং আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এই ছিল ঘটনা। আমরা সরাসরি চলে যাব আলিফের কাছে। ডক্টর আলিফ আমাদের সাথে নেক্সট ঘটনাটা শেয়ার করবেন। আশা করছি আপনাদের ভালো লাগছে এবং জমজমাট হয়ে উঠেছে আজকের প্রোগ্রামটা। এবং আলিফের এই ঘটনাটা আমি একটু বর্ণনা দিতে চাই। এটা হচ্ছে খুবই স্পেশাল একটা স্টোরি, বিকজ আমি যখন শুনেছিলাম এই ঘটনাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। আশা করছি আপনাদেরও অসম্ভব ভালো লাগবে। এবং এই ঘটনাটা কতটা ভয় পাবেন জানি না, ঘটনাটা খুব উইয়ার্ড, খুবই মানে আজব ধরনের একটা ঘটনা। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আবার আসলাম আপনাদের কাছে। রাসেল ভাই, আমি আসলে সবসময় রাসেল ভাই একটু বড় ঘটনা শেয়ার করি, আমরা ছোট কিন্তু খুব ইন্টারেস্টিং ঘটনাটা, শিক্ষামূলক। হ্যাঁ সেটাই, মানে লাস্টে গিয়ে হয়তো আমি একটা জিনিস বলবো আর কি সবাইকে অ্যাডভাইস হিসেবে। তো আসলে আমি যার কাছ থেকে ঘটনা নেই, আমি রিসেন্টলি কাজের জন্য ঢাকার বাইরে গেছিলাম, তখন ওনার সাথে আমি কাজটা শেষ করে আসার সময় দেখা করে এসেছি। তো ঘটনাটি ঘটে হচ্ছে খুলনা জেলার একটি মফস্বলে। তো আমি জায়গাটির নাম বলবো না, ওনার পারমিশন যেহেতু নাই আর কি। তো আমি যে এলাকার ঘটনা বলবো, সেই এলাকায় তিনি আর কি ইমাম হিসেবে জয়েন করে একটা মসজিদে। তো মসজিদে যখন ইমাম হিসেবে জয়েন করে, তো রাসেল ভাই শুরু থেকেই মোটামুটি লোকজনের একটা রেগুলার ফেস সবার মনে ইমাম সাহেবের কাছে লাগতে থাকে যে না, এরা সবসময় রেগুলারলি নামাজ পড়ে আর কি। তো প্রতি শুক্রবার জুম্মার ওয়াক্তে একজন লোককে মানে ওই নামাজ পড়তে এসে, খুব বড় মসজিদ না, ছোট মসজিদ, এলাকায় এখানে প্রায় 40-50টা বাড়ি আছে, একসাথে একটা মসজিদ। তো ওই মসজিদের মধ্যে আর কি প্রতি শুক্রবার জুম্মার মধ্যে এত মানুষ আসতো, এত মানুষের ভিড়ে সবসময় মানে ইমাম সাহেবের একজনের ভিতরে প্রতি শুক্রবারে নজর পড়তো আর কি। আচ্ছা, যে লোকটা একটু আপনার ওই প্রতিবন্ধীদের মতো দেখতে, আমি আসলে ওই ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছিলাম রাসেল ভাই, কিন্তু আমাকে কিছু জিনিস বোঝানোর জন্য এটা ইউজ করতে হলো। তো একটু দেখতে ওরকমই আর কিন্তু এদের মধ্যে দেখা যায় যে হয়তো কারো হাতে প্রবলেম, কারো পায়ে প্রবলেম, কিন্তু উনি একদম পারফেক্ট, কিন্তু ওনার মুখের মধ্যে একটা ওরকম লেশ আছে। আচ্ছা, তো একটু ডিফারেন্ট টাইপের ফেস। ওনার কনভারসেশনও কারোর সাথে হয় না, এবং দেখা যেত শুধুমাত্র রাসেল ভাই শুক্রবারে। এবং তিনি ওই মসজিদে যে দান বাক্সের টাকা পয়সা উঠে অনেক গোনাগুনিও করতো, মাসওয়ারা হতো, আমল নিয়ে কথাবার্তা হতো, আপনার মসজিদে অনেক হাদিস নিয়ে কথাবার্তা হতো, সেগুলি সে প্রতি একদম পুরো জুম্মার ওয়াক্ত থেকে অনেকক্ষণ থাকতো মসজিদে। তো হুজুর প্রায় মানে ইমাম সাহেব প্রায় দেখতেন ওনাকে যে সে অনেকক্ষণ পর্যন্ত স্টে করছে। তো এখন উনি ওই সময় ওই মুহূর্তে আর কি রমজানের ওয়াক্ত চলে আসে রাসেল ভাই। তো রমজানের ওয়াক্তে
সব ডিসিশন হয়, এই এলাকার সবগুলো বাড়ি মিলে ডিসিশন নেয় যে হুজুরকে খাওয়াবে, মানে হুজুরকে খাওয়া দিবে আর কি, খানা দিবে ইফতারের ওয়াক্তে আর সেহরির ওয়াক্তে। তো প্রত্যেকটা বাড়ির ইন্ডিভিজুয়াল একদিন মাসওয়ারা হয় যে কবে কবে কোন বাসায় খাওয়া দিবে। তো যারা রেগুলারলি নামাজ পড়তে আসে তো তারা বসে ডিসিশন নেয় যে কবে কবে খাওয়া দিবে হুজুরকে। প্রথম রমজান থেকে শুরু করে একদম 30 রমজান পর্যন্ত কবে কবে হুজুরকে খাওয়া দেওয়া হবে এটা নিয়ে একটা ডিসিশন, একটা বৈঠক হয় আর কি। তো সেই বৈঠকে রাসেল ভাই হুজুর একটা ফাঁকে হাঁটা চলাফেরা করছিল, সে তো ওই মসজিদেই থাকতো। তো হুজুরের সাথে হুজুর মুয়াজ্জিন আছে, ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন ছিল যে রেগুলারলি আজান দিত, তো তাদের দুজনেরই খাওয়া আর কি। তো তিনি দেখছেন যে ওই মাসওয়ারা বা ওই মিটিং এর মধ্যে আপনার সেই লোকটি ছিল আর কি, যে লোকটির কথা আমি বলছি, যে লোকটি একটু ডিফারেন্ট ভাবে চলাফেরা করতো, কিন্তু সে কখনো কোনো কথা বলতো না। তো হুজুর পরে জানতে পারলো যে একটা অদ্ভুত নামের একটা মানুষ ডিসিশন মানে নাম দিয়েছে, সেও খাওয়া দিবে। না, নামটা কেমন অদ্ভুত ওনার মনেও নাই যে এরকম একটা অদ্ভুত আমার মুসলমানদের নাম হতে পারে। তো যাই হোক, উনি নর্মাল 8 রমজান, 8ম রমজানের সময় রাসেল ভাই খাওয়া আসে। তো প্রতিদিন খাওয়া আসতে থাকে। ওই 8ম রমজানের দিন একটা ছেলে খাওয়া নিয়ে আসে। তো তারাবির ওয়াক্ত শেষ করার পরে ওই হুজুর নিজের রুমে চলে যায়। তো নামাজ পরে অনেকক্ষণ টায়ার্ড থাকে, তো তাও একটু বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় একটা লোক করানারে রাত 11টা কি 11:30 হবে, ওই মুহূর্তে দরজা খোলার পর দেখে যে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা ছেলে, খুব ইয়াং একটা ছেলে, খুবই সুন্দর দেখতে, কিন্তু ওই চেহারার মধ্যে একটা মানে এমনি ফর্সা, কিন্তু চেহারার মধ্যে যে বললাম একটা লেস আছে। তো লম্বায় প্রায় 7.5 ফিট, 7 ফিটের উপরে, অনেক লম্বা, নিচু হয়ে হুজুরের ঘরে খাওয়া দিয়ে যাবে, এরকম অবস্থা যে টিফিন ক্যারিয়ারটা দিয়ে যাবে। তো উনি টিফিন ক্যারিয়ারটা রেখে দেয় আর ওই লোক ছেলেটা চলে যায়। টিফিন ক্যারিয়ারটা রাসেল ভাই মানে বর্ণনা দিয়ে হুজুর বললেন যে টিফিন ক্যারিয়ারটা এরকম, এত সুন্দর টিফিন ক্যারিয়ার, অনেকদিন আগের ঘটনা রাসেল ভাই, প্রায় 95 পরের ঘটনা। টিফিন ক্যারিয়ারটা এত সুন্দর টিফিন ক্যারিয়ার সে আগে কখনো দেখে নাই। এই টিফিন ক্যারিয়ার, এত সুন্দর টিফিন ক্যারিয়ার কোথার থেকে আসলো, আর যে খুশবু আসতেছে, স্মেল পাচ্ছে। রাসেল ভাই উনি একজন ইমাম সাহেব, কিছুটা তো এক্সপিরিয়েন্স আছে, উনি কিছুটা বুঝে যান যে আসলে এই জিনিসটা স্বাভাবিক কিছু না, কোনো কারোর কাছ থেকে আসে নাই। রাইট। তো এত সুন্দর খুশবু, এত সুন্দর গন্ধ, এই লোভ সামলাতে না পারে সে টিফিন ক্যারিয়ারটা খুলেই ফেলে। টিফিন ক্যারিয়ারটা খুলে সে খাওয়া শুরু করে দেয়। তখনও সেহরির ওয়াক্ত আসে নাই, 11:30-12টার মতো। তো ঘুমানোর কথা, কিন্তু সে খাচ্ছে, বলে যে আমি খাচ্ছি, আমার খাওয়া শেষ হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে যতটুকু খাওয়া বেঁচে আছে ওই খাওয়াটা আমার জন্য, আমাদের দুজনের জন্য পাঠিয়েছে, আরো 20-30 জন খেতে পারবে অনায়াসে। এই 3টা লেয়ারের টিফিন ক্যারিয়ার এত সুন্দর দেখতে। তো যথারীতি ওই দিনই রাসেল ভাই ফজরের ওয়াক্ত আসে, ফজরের ওয়াক্তে আজান পড়ে। তো উনি নামাজ যখন আজান পড়ে যায় আর মসজিদে চলে যায়। তো আজান পড়ার সময় নামাজের যখন জামাত দাঁড়াবে, তো সে লাস্টে বসে থাকে, মানে সবসময় তার অভ্যাস আর কি, সে লাস্টে বসেছিল। তার লাস্টে বসে থাকা অবস্থা দেখলো যে উজু করে একটা ছেলে, ওই যে ছেলেটা তাকে খাবার দিয়ে গেছিল, সেই ছেলেটা এসছে মসজিদে। তো রাসেল ভাই যে বলে না যে উনি বলছিল যে আমি এত মজার খাওয়া, উনি কি এখানে ভেতরে কি রান্না করা ছিল, এটা চিকেন ছিল নাকি কোনো অন্য খাওয়া ছিল আমি জানি না। তার কথা হচ্ছে যে এত মজার খাওয়া আমি কখনো খাই নাই, আমার এই জীবদ্দশায় এত মজার খাওয়া আমি কখনো খাইনি, টেস্ট করি নাই। তো আমি তাকে শুকরিয়া জানাবো যে রান্নাটা খুব ভালো হয়েছিল, যে শুকরিয়াটা জানানোর জন্য আমি ওনার কাছে ডাকলাম, ছেলেটাকে কাছে ডাকলাম। তো ছেলেটা আমার কাছে আসলো না। উনি চিন্তা করলো যে আমি কাছে যেয়ে বলি যে খাওয়া খুব মজা হয়েছে, শুকরিয়া মানে থ্যাঙ্কস জানানোর জন্য তিনি ওই ছেলেটার কাছে গেল। ছেলেটাকে কাঁধের মধ্যে আলতো করে হাত রাখতেই বললো যে শুকরিয়া, খাওয়া অনেক মজা ছিল। এই কথাটা বলার পর ছেলেটা ওখান থেকে প্রস্থান করলো খুব ফাস্ট। কিভাবে, সেটা সবচেয়ে ইন্টারেস্টিং। সবচেয়ে মজার বিষয়, প্রস্থান করার অবস্থায় সে যখন ঘুরে গেল সাথে বিড়াল হয়ে গেল, একদম চোখের সামনে একটা ছেলে মসজিদের বিড়ালের কম নিয়ে ওখান থেকে বের হয়ে গেল। ও মাই গড, এটা খুব একটা উনি বললো যে আমি তো মানে আমি ওনার কাছে যখন শুনছিলাম উনি বললেন যে ভাই আমি তো খুব অবাক হয়ে যাই, এরকম নর্মালি সচরাচর রাসেল ভাই অনেক ইমাম সাহেব অনেক হুজুরের সাথে আমি এ পর্যন্ত কনভারসেশনে গেছি, কেউ কখনো ঘটনা বলতে চায় না, বলে যে আমার সাথে ঘটনায় উনি বলছিলেন যে আমার সাথে ঘটনা এরকম আগে কখনো হয় নাই। তো অনেক মসজিদে খাওয়া দাওয়া পাই, তো এরকম কখনো হয় নাই, এত মজার খাওয়া। বা আমি ছেলেটাকে জিজ্ঞেস করতে গেলাম, এরকমও কখনো হয় নাই যে আমি তো কিছুটা তো আন্দাজ করতে পারি যে আসলে আমি যেসব মুভমেন্ট এখন আছে সেসব মুভমেন্টটা রিয়াল না। তো এর মধ্যে দিয়ে রাসেল ভাই 15 রোজা চলে যায়, স্বাভাবিক অবস্থায় ছিল, সবকিছু স্বাভাবিক অবস্থায় চলছিল, মানে রমজানে সব বাসা থেকে খাওয়া দাওয়া আসছে, তো কোনো সমস্যাই হয় নাই।
সেই দিনের পর থেকে আর ওই ছেলেটাকেও দেখা যায়নি রাসেল ভাই। আর কোনোদিন দেখা যায় না। না, আচ্ছা, কিন্তু 23rd রমজান 15 দিন পর 23শে রমজানের দিন সেই তারাবির পরে সে যখন বিশ্রাম নিচ্ছিলেন হুজুর, তখন সেই 7.5 ফিটের ছেলেটা আবার আসে। আচ্ছা, এসে একটা টিফিন ক্যারিয়ার দিয়ে চলে যায়। তো সে এতটাই মাথাটা ঝিমঝিম করছিল যে টিফিন ক্যারিয়ারটা চেক না করে বিছানার উপরে রাখে। তো বললো যে আজ আবার আসছে, মানে রোটেশনে ঘুরে আসছে ওই বাসাটা। রোটেশনে ঘুরে আসার পরে সে বললো যে আজকে তো কোনো খুশবুই নাই, আজকে এরকম কেন, মানে এত মানে খুশবু লেগেছে, টিফিন ক্যারিয়ারটা খুব মরা মরা, কিন্তু ওই যে আগের টিফিন ক্যারিয়ার যে ডিজাইনটা সেটা কিন্তু এখনো আছে, মানে খুব সুন্দর টিফিন ক্যারিয়ার। আচ্ছা, তো সে কি করবে বলে যে আমি টিফিন ক্যারিয়ারের প্রথম ঢাকনাটা খুললাম আর দেখলাম অনেকগুলা মানুষের আঙ্গুল। আমি দেখার পরে এইটা ছুঁড়ে ফেলে দিলাম, আমি এক দৌড়ে উপরে চলে যাই। ওই এলাকায় আমি এমনিতেই নতুন, আমি কখনো এদেরকে আগে দেখি নাই। আপনি যদি টিফিন ক্যারিয়ার খুলে দেখেন অনেকগুলা মানুষের আঙ্গুল, আপনি কি করবেন? আমি বিছানার মধ্যে এগুলি ফেলে দৌড় দিয়ে উপরে যাই। আমাদের মুয়াজ্জিন আছেন সজল সাহেব, ওই সজল সাহেবকে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পরে আমি এসে দেখি ওনার সাথে, আমি ওনাকে টেনে নিয়ে আসার পর নিচে দেখি আমার বিছানার উপর অনেক খাওয়া পড়ে আছে। আচ্ছা, আঙ্গুলগুলা এখন একদম প্রুফ করার মতো কোনো ওয়ে নাই যে আঙ্গুল। সে বলে যে আপনি তো অনেকগুলো খাওয়া ফেলে রাখছেন। এখন উনি বলতেও পারছে না যে আমি যা দেখছি সাথে আপনাকে বলতে পারবো না, বুঝাতে পারবো না। তো রাসেল ভাই এরপর থেকে উনি আর কখনো ওনাদের কখনো দেখেন না, আর কোনো টিফিন ক্যারিয়ারও আসে না। রমজানও শেষ হয়ে যায়, ঈদও চলে আসে, সে 2-1 মাস পরে মসজিদটাও ছেড়ে দেন। বলে যে এরপরে আমি এত রমজানে এত খাওয়া পেয়েছি, এরপর থেকে আমি কখনো ওরকম কোনো কিছু আর পাই নাই। তো আমার কাছে উনি বলছে যে আমার কাছে এটা হয়তো একটা শিক্ষা ছিল যে ভালো ছিলাম গুতাতে কেন গেলাম। সেটাই, যেটা ভালো ছিল সেটা চলছিল। উনি বলছে যে আমি হালকা আঁচ করতে পেরেছিলাম যে এটা দিস ইজ নট আ নর্মাল থিং, এটা নর্মাল না। আমি জিজ্ঞেস করতে যাওয়াটাই হয়তো ভুল হতে পারে। আমি জাস্ট একটা ছোট বিরতিতে যাবো। থ্যাংক ইউ আলিফ। আগের ঘটনাটা এবং ঘটনার সাথে কিভাবে মিলে গেল, মানে ওইখানেও মানে পিঠে স্পর্শ করা বা ধাক্কা দেওয়া বা মানে এই ব্যাপারটা, মানে বাচ্চার সাথেও পা ধরে টানা, কোনো সময় ধাক্কা দেওয়া, কোনো সময় হাত বুলানো, কোনো সময় মানে খামচানো, টাচ করা। আবার এখানেও তাই, এই যে এখানে ছেলেকে টাচ করার সঙ্গে সঙ্গে ছেলেটার আচরণ পাল্টে গেল, মানে কি একটা অদ্ভুত ব্যাপার। মানে এর আগে কিন্তু সবই নর্মাল ছিল, এর আগে সব নর্মাল ছিল। হ্যাঁ, তো আগের ঘটনাটা কিন্তু বেশ ভয়ের, এবং আগের ঘটনাটাও একটা মানুষ যখন এরকম বাড়িতে এক্সপেরিয়েন্স করে তখন তার কেমন লাগবে চিন্তা করে দেখুন। আর এখানে একজন হুজুরের কথা শুনলাম, তিনি তো অনেক জানাশোনা মানুষ, তিনি ধরে নিয়েছিলেন, সবকিছু জানতেন, তারপরেও যখন তিনি ভয় পান তারপরে বুঝতে হবে যে এটা কতটা ভয়ের। তো উনি মানে এই ঘটনা বলেছে খুব অদ্ভুত লেগেছে। একটা তো হচ্ছে চোখের সামনে একটা ছেলের এরকম ভাবে অবাক ভাবে বের হয়ে যাওয়ার, এবং পরে যে খাবারটা নিয়ে আসলো কেউ যদি খুলে কোনোদিন দেখে যে এরকম হাতের আঙুল। আমার কথা উনি বলেছে যে আমি তো সব খাওয়া ছিল, আমি কেন জিজ্ঞেস করতে গেলাম, তাহলে কি এই থ্যাঙ্কস জানানোটা কি ভুল নাকি? আমার মনে হয় স্পর্শ করাটা বা থ্যাঙ্কস জানানো, আমার তাই মনে হয়, সাথে সাথেই সে বিড়ালে ট্রান্সফর্ম করে নেয়, আমার তাই মনে হয়, হয়তো জানি না, আমরা আগে কতটুকু জানি। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতি যাবো এবং আমাদের আশা করছি যে এরপরে ঘটনাতে আপনারা থাকবেন এবং চমৎকার সব ঘটনা রয়েছে, আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Book FM tonight. The night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি সাথে, এবং কোনো কথা না বাড়িয়ে কয়েকটা SMS পড়বো এবং তারপরে আমরা ঘটনায় যাব। লিটন বলছেন যে এক্সট্রা অর্ডিনারি এপিসোড আজকে আমাদের সাথে, বরিশাল থেকে বলছেন আজকের মতো প্রত্যেকটা শো চাই এবং অনেক ভালো তাই বলছেন। রূপা খুলনা থেকে আছেন আমাদের সঙ্গে, মনটা অনেক খারাপ তাই লিখেছেন। সাব্বির হোসেন আমাদের সঙ্গে আছেন, আশিক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফুর্তি সজীব, অনুপ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি নাজির, এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আরাফাত খুলনা থেকে, রাজু আহমেদ আমাদের সাথে আছেন, রিফাত আমাদের সঙ্গে আছেন, আহসান আমাদের সঙ্গে আছেন। তো যারা আমাদের সঙ্গে এখনো পর্যন্ত আছেন এবং বাকি সময় থাকবেন তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। আপনাদের SMS আমরা আবারও পড়বো ইনশাআল্লাহ। আপাতত চলে যাবো ঘটনায়, আমরা চলে যাচ্ছি আবার আফতান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স। এখন যে ঘটনাটি রাসেল ভাই শেয়ার করবো সেটা আমাদের রাজবাড়ির যে 25 টিম আছে, ফরহাদ সজীব, ওরা এটা পাঠিয়েছে আমার কাছে। তো ঘটনাটি রাজবাড়ির জেলার যে কালুখালী মানে উপজেলার মহিষডাঙ্গা নামক একটা গ্রাম আছে, ঠিক ওই গ্রামের ঘটনাটা। আচ্ছা, খুব প্রচলিত একটা ঘটনা ওই গ্রামের, তারা ওই গ্রামের হয়তো বা এই ঘটনাটা তারা জেনে থাকবেন আর কি। তো ওই গ্রামে
একজন লোক, তার নামও কিছুক্ষণ পর অবশ্যই বলবো। তো উনি একটা সনাতন ধর্মাবলম্বীদের একটা জায়গা উনি কিনে নেন। সনাতন ধর্মাবলম্বীরা ওনার কাছে এই জায়গাটা বিক্রি করে ওনারা অন্য জায়গায় চলে যান আর কি। তো উনি যখন ওই জায়গাতে মানে বাড়ি তৈরি করবেন, ওখানে বেশ কিছু জায়গা ছিল, মানে কিছু ছিল আর কি, ছোট একটা কুয়া ছিল, বিভিন্ন বিষয়গুলো ছিল। তো উনি ওই সবগুলো ভেঙে ফেলে ওখানে নতুন করে একটা বিল্ডিং করবেন বলে এরকম একটা মনস্থির করেন। তো উনি যখন সবকিছু ভেঙে নতুন করে বিল্ডিং করার জন্য পদক্ষেপ নিচ্ছিলেন, তখন উনি বারবার মানে স্বপ্ন দেখছিলেন যে কেউ ওনাকে এটা করতে নিষেধ করছে। তো উনি যেহেতু একজন এডুকেটেড লোক, উনি ওই স্বপ্নে কি দেখলেন না দেখলেন এগুলো নিয়ে উনি আসলে অতটা মাথা খাওয়ান নাই। তো অনেকবার দেখার পরে উনি এগুলো কাউকে বলেনও না, উনি এগুলো মাথাও খাওয়ান নাই। উনি ওনার গতিতে ওনার বাসা কাজ তৈরি করার কাজগুলো উনি চালিয়ে গিয়েছিলেন। তো যথারীতি বাসা কাজ যখন শেষ, সপরিবারে যখন উনি ওখানে ওঠেন, তো ওঠার পর সেখানে কয়েকদিনের পরেই ওনার স্ত্রী স্বপ্নে কিছু অদ্ভুত ব্যাপার দেখতে থাকে। তখন এই বিষয়গুলো ওনার হাজবেন্ডকে উনি বলেন যে আমাকে স্বপ্নে কে যেন এখানে থাকতে মানা করে। এই বিষয়গুলো যখন ওনার হাজবেন্ডকে বলেন, তখন বললেন স্বপ্ন তো স্বপ্নই, এগুলো নিয়ে ভয় পাওয়ার বা মাথা ঘামানোর কিছু নাই, এগুলা কিছু না, এগুলো ওনার স্ত্রীকে সান্ত্বনা দেন। তো যখন প্রায় ধরেন যে বাসার ওঠার প্রায় 1 মাসের কাছাকাছি, তখন নতুন করে কিছু ঘটনা ঘটা শুরু করে। ওনারা রাতের বেলা ফিল করা শুরু করেন যে কে যেন ওই ঘরের মধ্যে মানে ঠিক ফ্লোরে মানে হাঁটু ভেঙে বসে আছে, মাথাটা ঠিক হাঁটুর পাশে মানে সাথে রাখা, এবং কান্নাকাটি করছে। তো যখনই লাইট দেন তখনই কিছু দেখা যায় না। আবার এটাও ফিল করেন যে বিভিন্ন রুমের মধ্যে যিনি কারা যেন হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে, এটা ওনারা ফিল করেন। বাট কিন্তু ওখানে যখন যায় খোঁজাখুঁজি করেন, সেখানে ওনারা কিছুই দেখেন না। তো এরকম কয়েকদিন হওয়ার পরে প্রথমে মনে করেছিলেন যে এগুলো হয়তো বা কোনো মনের ভুল বা এরকম কিছু, এটাই মনে করেছিলেন। তো হঠাৎ একদিন ওনার 3 সন্তানের মধ্যে বড় সন্তান নিখোঁজ হয়ে যায়, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনাটা আসলে ওই যে 88 যে বন্যা, তার ঠিক আগের দিকের ঘটনা আর কি। এটা আমাকে এক্সাক্ট তারিখ মানে সনটা বলতে পারেন নাই, কিন্তু বলেছে যে এটা 88 ওই বন্যার আগের ঘটনা আর কি। ওই এলাকায় কোথাও মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক মাইকিং করা হয়, অনেক মানে খোঁজাখুঁজি করা হয়, কোথাও তার বড় ছেলেকে খুঁজে পাওয়া যায়, একদম নিরুদ্দেশ হওয়ার মতো আর কি। তো অনেক ওঝা, তান্ত্রিক, কবিরাজের কাছে গিয়েছেন যে কোথায় আছে, জানা যায় কিনা, ফিরে আনা যায় কিনা। তারা কিছুই বলতে পারে। অনেকে হারিয়ে গেছে, জীবিত আছে না মৃত আছে, জিনে নিয়ে গেছে, এই টাইপের কোনো কথা কেউ বলতে পারে নাই। একদিন খুব একজন পরহেজগার ব্যক্তির সাথে ওনার খবর পান, তো তাকে নিয়ে আসেন। তো বেসিক্যালি এটা আসলে ওইভাবে এটা হচ্ছিল কি, ওই এলাকায় তাবলিগ জামাতের একটা আসছিলেন আর কি। তো ওখানে একজন খুব পরহেজগার লোক আসছিলেন, তো ওনাকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে উনি একটা নির্দিষ্ট রিচুয়াল করার পরে বলতেছে যে আপনার ছেলেকে আপনি পাবেন, অবশ্যই পাবেন। তার জন্য একটা কাজ করেছেন, সেটা হচ্ছে ওনার বাসায় একটা পরিত্যক্ত চুলা, যেখানে রান্না হয় না, পরিত্যক্ত চুলা। তো উনি কিছু ছাই আনতে বলেন, ছাইয়ের মধ্যে একটা বেল দিয়ে চুলার মধ্যে রেখে দেন। তখন বলেন যে চুলায় কেউ রান্না করবেন না। একটা সময় যখনই এই বেলটা মানে ব্লাস্ট হবে, বিকট শব্দে যখন ফেটে যাবে, তখন আপনি আপনার ছেলেকে ফেরত পেয়ে যাবেন। এটা একটা অদ্ভুত ব্যাপার আর কি, ইন্টারেস্টিং ব্যাপার যে রান্না হয় না, কিভাবে বেলটা ফেটে যাবে একাই, আর সাথে সাথে ছেলেকেও পাওয়া যাবে। উনি এটা বলে উনি চলে যান। এই ঘটনার 7 থেকে 8 দিন পর হঠাৎ গভীর রাত্রে বিকট শব্দে ওই রান্নাঘরের ওই পরিত্যক্ত চুলার ওখান থেকে একটা আওয়াজ আসে। সবাই ওখানে গিয়ে দেখেন ওই বেলটা ফেটে গেছে, এবং উঠানের একটা কিনারে ওনার বড় ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো যখন ওনার ছেলেকে সব পেয়ে খুব খুশি, অজ্ঞান অবস্থায়, তারপর তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়, ডাক্তার দেখানো হয়। ছেলেটা কয়েকদিন সেন্সলেস অবস্থায় ছিল, কিন্তু জ্ঞান যখন ফেরে তখন সে কাউকে চিনতে পারে, একদম বদ্ধ উন্মাদ। তাকে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, কিন্তু কিছুতেই তার এই পাগলামি সারেনি। তারপরে কি ঘটনা হয় রাসেল ভাই, তার ওই ঠিক বড় ছেলে ঠিক মেজর ছেলে যায়, বড় ছেলেকে পাওয়ার পর দিন থেকে মেজর ছেলে নিখোঁজ, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি পরে খুঁজে পাওয়া যায় না। তারপরে তখন কিন্তু ওই তাবলিগ জামাত ওনারা কিন্তু ওই মসজিদে চলে গিয়েছিলেন আর কি, অনেক দূর চলে গিয়েছিলেন। উনি অনেক কষ্টে খুঁজে ওই হুজুরকে পেয়েছিলেন আর কি। তখন উনি ওইখান থেকে বলে দিয়েছিলেন যে তোমার ছেলে তোমার এলাকায় একটা এলাকা, ওই পাশেই একটা এলাকা, এবং জায়গার নামও বলে দিয়েছিলেন যে ওইখানে জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত মন্দির আছে, তো ওই মন্দিরের দরজা বন্ধ, তুমি ওই মন্দিরে গিয়ে খোঁজ করো, ওখানে গেলে তোমার ছেলেকে পেয়ে যাবা। তখন ওই ছেলেকে সত্যি ওইখানে খুঁজতে খুঁজতে মন্দিরটা পান জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায়। তো ওইখানে গিয়ে যখন দরজাটা বন্ধ ছিল, এবং অনেক দিন আগে দরজা বন্ধ করা, কেউ মনে খোলেই নেই, 20-30 বছরের মধ্যে ওইটা
এমন অবস্থা। যখন এটা খোলেন দেখে যে ওর মধ্যে ওনার ওই সন্তানটা আছে, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন ওইখান থেকে তার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। উদ্ধার করে নিয়ে আসার পরে ওই ছেলে যখন সেন্স ফেরে তখন সেও একদম বদ্ধ উন্মাদ। অনেক ট্রিটমেন্ট করার পরেও তাকে সুস্থ করা যায়নি। এরপরে তার ছোট ছেলে একদিন রাতের বেলা, মানে গভীর রাত্রে আর কি, হঠাৎ উঠানে, ওনাদের বাড়ির উঠানে মনে হলো যে কয়েকজন লোক কিছু কথা বলছে আর কি। তো চিন্তা করলে এত রাত্রেবেলা আমাদের বাড়ির উঠানে কে আসলো। ওনার দরজা খুলে বাইরে যান, দেখে কেউ নাই, কিন্তু কি যেন একটা মনে হয় মাছের মতো কি যেন লাফাচ্ছে, তাজা কিছু লাফাচ্ছে। ওনার তাড়াতাড়ি ওখানে কাছে দেন, না সেটা মাছ নয়, মানে একটা কাটা হাত, মানুষের একটা কাটা হাত সেখানে, মানে সদ্য মনে হয় কেটে ফেলেছে, মানে তাজা হাত এরকম লাফাচ্ছে আর কি। তো এটা দেখে ওনারা খুবই ভয় পান এবং ওনারা ওনাদের ছোট ছেলের রুম থেকে একটা গোঙানির আওয়াজ শব্দ মানে পান। তো ওনারা দ্রুত যখন ছোট ছেলের রুমের দিকে যাচ্ছিলেন তখন দেখেন ছোট ছেলের দরজার বাইরে কিছু কাটা আঙ্গুল পড়ে আছে। ওনারা দেখে তো আরো ভয় পান। তাড়াতাড়ি যখন ওনার ছেলের রুমে ঢোকেন তখন দেখেন ওনার ছেলের হাত থেকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এবং ওই আঙ্গুলগুলা কেটে কেটে সারা ঘরে ছড়িয়ে রাখা হয়েছে। তো ওনার ছেলেকে ওনার মৃত অবস্থায় পান। তো এরপরে ওনারা মানে তার 3 সন্তানের মধ্যে 3 সন্তানই মারা যান। এরপরে আর একটা রিচুয়ালের মাধ্যমে তারা জানতে ইচ্ছা করেন যে আসলে কেন এটা হচ্ছে। তখন জানা যায় যে আসলে রাসেল ভাই ওই যে পরিত্যক্ত একটা কুয়া ছিল, ওই কুয়ার মধ্যে এক সপরিবারে একটা জিন বসবাস করত। ওনারা যখন ওই কুয়াটা ঢেকে ফেলেছিলেন তখন ওই জিনের বলেছিল ওখানে তাদের নাবালক 2টা সন্তান ছিল, এই সন্তানরা ওখানে মারা গেছে। এই প্রতিশোধ হিসাবেই তারা এই কাজটি করেছেন। তখন বলে তারা যেন এখান থেকে চলে যায়। তখন হ্যাঁ তারা চলে গিয়েছিল, কিন্তু বলছে যে তাদের এই 2 সন্তান কখনোই ভালো হবে না। তো রাসেল ভাই এই মহিষডাঙ্গা গ্রামে ওই লোকটার নাম হলো নীলু মেম্বার এবং ওনার 2 সন্তান, আর একজন নাম জাফর। আজও কিন্তু ওনারা পাগল, যারা ওখানে যদি গিয়ে দেখতে চান, আজও ওই 2 সন্তান পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। এই ঘটনাটা ওখানে খুব বহুল প্রচলিত একটা ঘটনা, আজকে সেটা শেয়ার করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের হাতে সময় খুব কম, আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, লাস্ট বিরতি আমাদের, এবং বিরতি পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Good FM. Tonight comes alive with rhyming song. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমাদের টাইম খুব কম, সুতরাং কোনো কথা না বলে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আমাদের লাস্ট ঘটনাটা শুনবো আমাদের অতিথির কাছে। হ্যালো লিসনার্স, আমি এখন যে স্টোরিটা শেয়ার, আপনার নামটা একটু তার আগে বলবেন। সরি লিসনার্স, আমি সাদ্দাম খন্দকার। আমি এখন যে স্টোরিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে, স্টোরিটা আসলে অসমাপ্ত, বিকজ সেটা এখনো রানিং অবস্থাতেই আছে। যাই হোক, স্টোরিটা হচ্ছে আমাকে বলেছিল রাহুল নামে আমার একটা ভাই। তো এটা হচ্ছে ওর নানু বাড়ির এলাকার একটি স্টোরি। তো সেটা হচ্ছে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের অ্যাফেয়ার ছিল। তো অনেকদিন ধরে রিলেশনটা চলছিল, যে কোনো একটা কারণে ওদের ব্রেকআপ হয়ে যায়। দেন কিছুদিন পর ছেলেটা মেয়েটাকে ব্ল্যাকমেল করে, নানাভাবে ব্ল্যাকমেল করে, এবং ছেলেটা নানাভাবে টাকা চাচ্ছিল, মেয়েটা এভাবে কন্টিনিউ টাকা দিচ্ছিল। তো কোনো একটা টাইমে মেয়েটা আসলে আর পারেনি। হ্যাঁ, আর পারেনি। তখন মেয়েটি বাধ্য হয় তার ফ্যামিলিকে জানাতে। তো মেয়েটির নানুকে জানায়। মেয়েটির নানু আসলে নিজে ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে কিনা এটা ভেবে মেয়েটির নানু মেয়েটির মাকে জানায়। বাট মেয়েটির বাবাকে জানানো হয় না, কারণ মেয়েটির বাবা আসলে খুবই রাগী বা মেয়ের উপর টর্চার করবে এটা ভেবে বলে না। তো তারা সিদ্ধান্ত নেয় যে তারা কেস করবে, নানা ইয়ে করবে। তো হঠাৎ করে আবার কেন তাদের মানে ডিসিশন পাল্টে যায়, আই ডোন্ট নো। বাট তারা করে কি, কোন একটা হুজুর বা কবিরাজের কাছে যায়। সেটা হচ্ছে আমাদের এলাকার একটু বাহিরে মধুকালী নামক জায়গাতে। তো আসলে উনি অনেক আগে থেকে এসবের সঙ্গে ইনভলভ, ওই হুজুরটা। তো তারা যখন যায়, মেয়েটার নানু ডিটেলসটা ওই হুজুরকে বলে। হুজুর ফার্স্ট টাইম বলে যে না, আসলে এরকম কিছু আমি করতে পারবো না, তবে হ্যাঁ আমি তদবির করে দেখতে পারি। তদবির করবার পরে যখন কোনো কাজ হচ্ছিল না, তখন মেয়েটির নানু ডিসাইড করে যে মানে ছেলেটিকে মেরে ফেলবে। কিভাবে মারবে? ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। তো হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি আগামীকাল আসুন এবং আসার সময় অবশ্যই একটা কাফনের কাপড় নিয়ে আসবেন। তো সেটাই করা হয়।
এবং যখন কাফনের কাপড় আনা হয় তখন দেখা যায় যে ওই হুজুরটা আগে থেকে একটা ডল অর্থাৎ পুতুল বানিয়ে রেখেছে ছোট্ট করে, এবং ওই পুতুলটাকে ঠিক ওই কাফনের কাপড়ের মধ্যে মানুষ মারা গেলে যেরকম ইয়ে করা হয়, তো ওইভাবে পেঁচিয়ে একটা মানুষ মারা গেলে যেভাবে জানাজা করা হয় সেম ওভাবেই করছে। তো জানাজা করবার পর ওনাদেরকে বলে দিয়েছিল যে আপনারা কিন্তু অবশ্যই এই পুতুলটা যেটা করবেন সেটা হচ্ছে জোড়া কবরের মাঝে, অর্থাৎ দুপাশে দুটো কবর থাকবে, মাঝখানে এই পুতুলটা যে কেউ পুঁতে দিয়ে আসবে। তো কে যাবে? হ্যাঁ, তারা নিয়ে আসলো। তবে হ্যাঁ, হুজুর এটাও বলে দিয়েছিল যে পুঁতবে অবশ্যই কেউ মানে ওটা পুঁতে রেখে আসার সময় অবশ্যই কেউ যদি ডাক দেয় সেজন্য কথা না বলে, তাহলে তার প্রবলেম হবে। তো ওরা বাসায় চলে আসে। দেন মেয়েটার একটা চাচা ছিল, উনি খুবই পরহেজগার টাইপের ছিলেন, এবং উনি আসলে ওই দিন রাতে একটা ওয়াজ মাহফিল শেষ করে উনি বাসায় আসছিলেন। তো উনি যখন দরজার সামনে আসলেন, ওনাদের বাসার সামনে এসে যখন ডোরের কাছে আসলেন, ঠিক ওই টাইমটাতে উনি যেটা দেখলেন সেটা হচ্ছে একটা শ্যাডো আকৃতির, সেটা আপনার মাথায় শিং আছে। উনি দেখে ভয় তো পেলেনি অবশ্যই, কিন্তু তারপরও যেহেতু অনেক কিছু, উনি একজন পরহেজগার মানুষ ছিলেন, উনি নিজের প্রোটেক্টটা উনি নিজেই করে নিলেন। তো উনি ভিতরে ঢুকলেন এবং মেয়েটার নানু ওনার কাছে বললেন যে এই ঘটনা। মেয়েটার মাও আসছিল এবং দুজনেই বললো যে একটা পুতুল দেবো, এটা তোমাকে রেখে আসতে হবে, হুজুর যেভাবে বলেছিল কবরের মাঝে। তো উনি বারবার জিজ্ঞাসা করছিল যে কেন কেন কেন। উনি আসলে বলছিল না, শুধু এতটুকুই মেয়েটার আম্মা এবং মেয়েটার নানু এতটুকুই বলছিল, ডিটেলসটা আমি তোমাকে পরে বলবো, বাট এখন যেটা বলছি সেটা করো, সেটা আমাদের জন্য অবশ্যই মঙ্গলের হয়। তো উনি আর বেশি কথা জিজ্ঞাসা করেনি, কারণ যেহেতু অনেক রিকোয়েস্ট করেছিল, আবার উনিও বলেছিল পরে বলবে। তো ওনাদের একটা কথা ওনারা মিস করে ফেলেছেন, সেটা হচ্ছে যে ওনাকে বলতে ভুলে গিয়েছিলেন যে এটা রেখে আসবার সময় অবশ্যই কেউ ডাকলে কথা বলবা না এবং জোড়া কবরের মাঝে রেখে আসবা, এটা বলতে ভুলে গিয়েছিলেন। উনি যান এবং ওনাদের বাড়ি থেকে একটু দূরেই কবরস্থান ছিল, উনি সেখানে যান এবং উনি জোড়া কবরের মাঝে না রেখে ওটাকে আপনার একটা লাশের একটা কবরের বুকের উপর ওই পুতুলটা পুঁতে দিতে। ওই টাইমে উনি যখন হাতটা দিয়ে মাটি ইয়ে করবেন, পুতুলের থেকে হাতটা সরাবেন, ওই টাইমে উনি অনুভব করেন ওনার হাতটা ভেজা ভেজা। তো উনি যেটা করেন তখন হচ্ছে উনি মানে প্রচন্ড ভাবে ভয় পেয়ে যান। কেন ভেজা ভেজা? মানে কাদা যুক্ত মাটি হলে যেরকম হয়, মানে কাদা হাতে লাগলে যেরকম হয় ওরকম। তো উনি হঠাৎ করে উঠিয়ে যেটা দেখলেন যে ওনার হাত ভরা, মানে মাটি তো এমনিতে লেগে আছে, বাট কেমন যেন আঠালো আঠালো, রক্ত রক্ত। তো উনি ভালো করে যখন মোবাইলটা জ্বালিয়ে দেখেন, উনি দেখেন যে ওনার হাত ভরা রক্ত। এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। উনি দেখেন যে পুতুলটা কাফন জড়ানো ছিল এবং পুতুল থেকে রক্ত বেরোচ্ছে। উনি অদ্ভুত ব্যাপার, উনি ঠিক ওই টাইমটাতে ওই পুতুলটাকে তোলেন, তোলার পর উনি দেখতে পান যে পুরো কাফন ধরে টপ টপ করে রক্ত পড়ছে। উনি প্রচন্ড ভয় পান, উনি ওখান থেকে দৌড়ে চলে আসেন ওটা ওভাবে রেখে। এবং কিছু দূর যাবার পর কেউ একজন জিজ্ঞাসা করে যে এই কোথায় গিয়েছিলি, এভাবে দৌড়াচ্ছিস কেন? তখন উনি ওনাকে বলে দিতে চায় যে এই ঘটনা। দেন ঠিক ওই টাইমটাতে উনি আর কোনো কথাই বলতে পারে না, উনি একদম বদ্ধ উন্মাদ এরকম হয়ে গেছে। তো উনি এখনো আছেন, এখনো উনি ঠিক এভাবে আছেন। দেন যেটা হয়, মেয়েটার নানু এবং মেয়েটার মা এই ঘটনা জানার পর ওই হুজুরের কাছে যান এবং হুজুরকে যখন ডিটেলসটা বলেন, হুজুর বলে যে এটা তো এখন খুব বড় রকম একটা পর্যায়ে চলে গিয়েছে, আমি আপনাদেরকে বলেছিলাম এই করতে, আপনারা ওনাকে করেননি। তো এখন এটা করতে হলে শুধুমাত্র একটা উপায় আছে, সেটা হচ্ছে যে ওই যে দলটা ওখানে রেখে দিয়ে আসা হয়েছে, ওই পুতুলটা ওনার নিজেকে উঠাতে হবে। তো এবং ওই পুতুলটা উঠিয়ে ওনার নিজেকে উঠাতে হবে এবং ওই পুতুলটা যে কোনো একটা পুকুরে ফেলে দিয়ে আসতে হবে এবং ওই পুকুরের আশপাশ দিয়ে 40 দিন কেউ চলাফেরা করতে পারবে না, মানে পুকুরে গোসল করতে পারবে না। তো ঠিক তাই এখন ওনাকে যে নিয়ে যাবে, উনি তো মানে প্রচন্ড চিৎকার, শুধু কান্নাকাটি করে, কোনো কথা বলতে পারে না। তো ওনার সবাই মিলে গিয়ে ওনার হাতটা ধরেই, উনি তো আসলে তখন ওখানে যেতেই চাচ্ছিল না, ওনাকে জোর করে ধরে নিয়ে দুজনে ওনার হাত ধরে যেভাবেই হোক ওই পুতুলটা ওনার হাত দিয়েই তোলেন। তোলার পর ওই দলটা
মানে ওনাদের বাড়ির পাশেই একটা পুকুর আছে, ওই পুকুরে ফেলে দেন। এবং ফেলে দেওয়ার পর এখন ওই পুকুরের পানি মানে নীল বর্ণ ধারণ করেছে। আমি যতটুকু জানি স্টোরিটা এখন পর্যন্ত নীল বর্ণ ধারণ করেছে। স্টোরিটা এখন এভাবেই রানিং আছে। আমি জানি না যে পরবর্তীতে কি হবে। যদি হয়, তাহলে যদি তেমন কিছু হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনি অবশ্যই ওই ভদ্রলোক এবং এই পুকুরের যদি পারেন তাহলে ভিডিও বা ছবি হলে সবচেয়ে ভালো হয়, ভিডিও করলে ওই ভদ্রলোকের ইন্টারভিউ এবং পুকুরের ছবি নিয়ে যদি নেক্সট টাইম আসবেন আমরা খুবই খুশি হব। তাহলে যদি চেষ্টা করবেন প্লিজ। এবং আপনারাও